দেখো, আজকে আমরা সংবিধানের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমরা টোটাল ভারতীয় সংবিধানের উপর দুটো ক্লাস নেওয়ার চেষ্টা করব, যাতে দুটো ক্লাসে আমাদের পুরোটা কভার হয়ে যায়। ওকে, প্রথমেই বলি, যখন সংবিধানের ক্লাস করব, সংবিধান থেকে তোমাদের মিনিমাম 3টে থেকে 4টে কোশ্চেন আসবে। 4টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবে তোমাদের সংবিধানের আর্টিকেল অর্থাৎ ধারা থেকে, একটা কোশ্চেন আসবে পার্লামেন্ট থেকে, মানে সংসদ থেকে, আর একটা কোশ্চেন আসবে তোমার হয় কোর্ট অথবা এমার্জেন্সি, মানে তোমার আপৎকালীন অবস্থা, এই জায়গাটা নিয়ে। সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সোর্স, সংবিধানের উৎস কোথায়, কোনটা কোথা থেকে নেওয়া হয়েছে। এই 5টা জায়গা থেকে কনস্টেবলের উপর কোশ্চেন সবচেয়ে বেশি দেখা যায়। তাই যখনই তোমরা সংবিধান চ্যাপ্টারটা পড়বে, এই 5টা কোশ্চেন বা 5টা কনসেপ্ট বা চ্যাপ্টার, সেই জায়গাগুলো একটু মন দিয়ে পড়বে। শর্ট টাইমের ক্ষেত্রে তোমাদের সংবিধানের এখান থেকে কাজ মিটলে পারে। ওকে, দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে? অপশন এ প্রস্তাবনা, অপশন বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, অপশন 3 মৌলিক অধিকার, নাকি অপশন 4 মৌলিক কর্তব্য। দেখো, যদি আমি প্রত্যেকটার কথা আমি বলি, তাহলে আমার এই প্রশ্নের যে উত্তরটা সেটা প্রস্তাবনা। দেখো, সংবিধানের প্রস্তাবনা ব্যাপারটা কি? যদি আমি সংবিধানের প্রস্তাবনার ব্যাপারটা বলি, তাহলে আমাকে ফিরে যেতে হবে 1946-এ। কি হয়, 1946-এ প্রথমবার 9ই ডিসেম্বর 1946-এ সংবিধানের প্রথম বৈঠক হয়। ওকে, সংবিধানের প্রথম অধিবেশন হয় সংবিধান সভার। ওকে, দিনটা ছিল সোমবার, দ্যাট মিনস মন্ডে, এবং টাইমটা ছিল মর্নিং, সকালবেলা। সোমবার সকালবেলা 9 ডিসেম্বর 1946, সোমবার সকালবেলা 11টার সময় সংবিধান সভার বৈঠক বসে। অ্যাকচুয়ালি সেই সময় টোটাল যে মেম্বার ছিল, যাকে নেমন্তন্ন জানানো হয়েছিল, টোটাল মেম্বার, ওকে, নেমন্তন্ন বলতে উপস্থিত থাকার কথা ছিল, সেটা 389 জন। যখন গণপরিষদ গঠন হয়, গণপরিষদ গঠনের আগে টোটাল পার্লামেন্টের মেম্বার কত ছিল, যখন উদ্বোধন করেছিল গণপরিষদের, সেটা 389 জন। দেখো, গণপরিষদ গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? যখন ব্রিটিশরা 1947-তে যখন আমাদেরকে স্বাধীনতা দেবে বলে ঘোষণা করে, তখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা দাঁড়িয়েছিল যে পরবর্তীতে ব্রিটিশরা চলে যাওয়ার পর ভারতের যে শাসন প্রণালী, এটা কেমন হবে। সেই কারণে প্রথম গঠন হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে ভারতীয় গণপরিষদ। প্রশ্ন 1946 সালে ক্যাবিনেট মিশন বা মন্ত্রিপরিষদ ভারতে আসে। যখন মন্ত্রিপরিষদ ভারতে আসে, তখন তাদের 3টে ডিমান্ড ছিল। কি? এক ছিল প্রধান 3টে ডিমান্ড আমাকে না জানলেও চলবে। প্রধান ডিমান্ড তোমাকে প্রশ্নে আসে, প্রধান ডিমান্ড ছিল যে কনস্টিটিউশন, ভারতের জন্য একটা সংবিধান করে যেতে হবে, মানে সংবিধান রচনা করে যেতে হবে, যেখানে ভারত কিভাবে শাসন করবে সেটা জানানো হবে। তার কারণ এই যে ভারতের সংবিধান গঠন করার প্রক্রিয়া, এই দাবিটা প্রথম 1935 সালে জানানো হয়, যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জানে, এবং এম এন রায় প্রথম ভারতের সংবিধান, ভারতেরও যে একটা সংবিধান প্রয়োজন, এই ধারণার কথা আমাদেরকে বলে। যখন মন্ত্রিপরিষদ 1946 মন্ত্রিপরিষদ যখন ভারতে আসে, তখন মন্ত্রিপরিষদে ভারতে আসার সময় মন্ত্রিপরিষদের 3জন মেম্বার থাকে। এই 3জনের নাম অবশ্যই সারা জীবন মনে রাখবে। একজনের নাম ছিল স্যার স্ট্রাফোর্ড ক্রিপস, একজনের নাম ছিল এভি আলেকজান্ডার, আর একজনের নাম ছিল প্যাথিক লরেন্স। 3জনের নাম অপশনে আসবে, বলবে এর মধ্যে কোনটি আসেনি। তাই 1946 সালে যখন এরা 3জন আসে, স্যার স্ট্রাফোর্ড ক্রিপস, আলেকজান্ডার, এভি আলেকজান্ডার এবং প্যাথিক লরেন্স, তখন এরা এসে প্রথমে এদেরকে প্রস্তাব দেয় যে ইন্ডিয়াকে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করতে হবে। প্রশ্ন যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হয়, তখন ইন্ডিয়া 565টি খণ্ডে বিভক্ত ছিল, 565 পার্ট।
ওকে, তখন ভারত এরকম একটা যুক্তরাষ্ট্র ছিল না। যখন 565টা পার্টে বিভক্ত ছিল, কিছু পার্ট ছিল ব্রিটিশদের এবং কিছু পার্ট ছিল প্রিন্সলি স্টেট, মানে যেখানে রাজার শাসন ছিল। ওকে, প্রশ্ন হচ্ছে এই 389 যে মেম্বার ছিল তাদেরকে বলা হয় ভারতের গণপরিষদ গঠন হবে, তোমরা আসো। এখান থেকে 292 জন মেম্বার এরা ডিরেক্টলি এসেছিল ব্রিটিশ ইন্ডিয়া থেকে। ওকে, যে সমস্ত রাজ্যগুলোকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করতো, কোম্পানি শাসন তো সেই সময় উঠে গেছে, মানে ইংরেজরা শাসন করত, সেখান থেকে এসেছিল 292 জন, মানে আসার কথা ছিল। ওকে, আর 4 জন ছিল চিফ কমিশনার। চিফ কমিশনার মানে যেখানে সরাসরি রাজাও যেত না, যেখানে সরাসরি ব্রিটিশরাও যেত না, ব্রিটিশরা কি করতো সেই জায়গায় গভর্নর নিয়োগ করতো। ওকে, সেই চারটে জায়গা কি কি ছিল? মালওয়া, দিল্লি, আজমির এবং বেলুচিস্তান। আর 93টা ছিল প্রিন্সলি স্টেট। টোটাল হয় 389, এইটা ছিল টোটাল মেম্বার। কিন্তু প্রশ্ন হচ্ছে এই টোটাল মেম্বারদের যখন ডাকা হয় 1946-এ, যে আসো পার্লামেন্টে বসে একটা গণপরিষদ গঠন করো যেখানে আমরা স্থির করব ভারতের গণপরিষদ কেমন হবে, তখন এরা আসেনি। তখন 9ই ডিসেম্বর 1946-এ কি হয়, মন্ডে মর্নিং সকালবেলা টোটাল 207 জন মেম্বার উপস্থিত হয়। যখন 207 জন মেম্বার উপস্থিত হয় তখন টেম্পোরারি ভাবে, টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী ভাবে, অল্প সময়ের জন্য প্রেসিডেন্ট, ভারতের গণপরিষদের প্রেসিডেন্ট বা সভাপতি নির্বাচন করা হয়। আমি এখানে ইংরেজিতেই লিখলাম, প্রেসিডেন্ট নির্বাচন করা হয় সচ্চিদানন্দ সিনহাকে। ওকে, সচ্চিদানন্দ সিনহাকে তখন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। তার দুদিন বাদে মানে 11ই ডিসেম্বর 1946 কি হয়, তখন এই সচ্চিদানন্দ সিনহা, এই যে সচ্চিদানন্দ সিনহা একে সরিয়ে দিয়ে পার্মানেন্টলি, এটা ছিল টেম্পোরারি, পার্মানেন্ট মানে চিরস্থায়ী ভাবে পার্মানেন্টলি পার্মানেন্টলি প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। তার নাম ছিল কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যদি প্রশ্ন আসে ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের অস্থায়ী সভাপতি কে নির্বাচন হয়েছিল, উত্তর হবে হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। যদি প্রশ্ন আসে ভারতের গণপরিষদ গঠনের সময় চিরস্থায়ী বা পার্মানেন্ট চেয়ারম্যান কে ছিল, উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কি হয়, যখন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হলো তখন কি হয়, ওই জায়গায় গণপরিষদের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হলো, মানে ওই যখন সংবিধান গঠন করা হবে তখন উপদেষ্টা হিসেবে থাকবে বি এন রাও। এই প্রশ্নটাও অনেক সময় আসে, বি এন রাও থাকবে কে? উপদেষ্টা। তার দুদিন বাদে মানে 13ই ডিসেম্বর কি হয়, জওহরলাল নেহরু একটা প্রপোজাল নিয়ে আসে সংবিধানে, যে আমাদের সংবিধানটা কেমন হবে তার প্রপোজাল নিয়ে আসে। ওই প্রপোজালটাকে নাম দেওয়া হয় অবজেক্টিভ রেজলিউশন। ওকে, ওটার নাম দেওয়া হয় কি? অবজেক্টিভ রেজলিউশন। ওটা কি হয়, ওই অবজেক্টিভ রেজলিউশনে লেখা হয় ভারতের সংবিধান কেমন হবে, আমাদের ডিউটি কেমন হবে, এবং পরবর্তীতে ওই অবজেক্টিভ রেজলিউশন যখন পার্লামেন্টে পাস হয়, যখন জওহরলাল নেহরু সেটাকে পাঠ করেন, তখন এই অবজেক্টিভ রেজলিউশনটাকেই পরবর্তীতে প্রস্তাবনা হিসাবে ভারতের সংবিধানে তুলে দেওয়া হয়। ভারতের সংবিধানের পড়ার সময় একদম সামনে যে পার্টটা থাকে তার নাম কি হচ্ছে, সেটা হচ্ছে তোমার প্রস্তাবনা। ক্লিয়ার? এই প্রস্তাবনার সম্পর্কে এটাও জেনে রাখো, এই ভারতের সংবিধানের প্রস্তাবনা কখনোই, ভারতের সংবিধানের প্রস্তাবনা কখনোই বিচার বিভাগের তত্ত্বাবধানে আসে না। মানে যদি তুমি কোনোদিন কোনো সুপ্রিম কোর্টে তোমার অধিকার বা তুমি কোনো কেস করতে যাও, তাহলে প্রস্তাবনার উপর নির্ভর করে বা প্রিমবেলের উপর নির্ভর করে তুমি সুপ্রিম কোর্টে কেস করতে পারবে না। সে কারণে ভারতের যে প্রস্তাবনা এটা কখনো বিচার বিভাগীয় তদন্তের মধ্যে বা বিচার বিভাগীয় সংস্থায় আসে না। এবার আসি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি কি, যখনই তুমি কখনো দেখবে যে এমন কিছু যেখানে স্টেট মানে রাজ্য প্লাস ইউনিয়ন মানে কেন্দ্র, যখন কোনো জিনিস এই দুটো মিলে কাজ হয় বা দুটোরই ইন্টারেস্ট থাকে তখন সেটা রাজ্যের নির্দেশমূলক নীতি বলে। একে বলে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। যখনই কোনো প্রশ্ন দেখবে ওয়েলফেয়ার স্টেট কথাটা আছে, হ্যাঁ, ওয়েলফেয়ার স্টেটের কথা আছে, এই ওয়েলফেয়ার স্টেটের ধারণাটাও দেওয়া হয়েছে কি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতির উপর। মৌলিক কর্তব্য কি, দেখো
যখনই তোমাকে বলা হবে যে মৌলিক কর্তব্যের কথা, তখনই তোমাকে মনে রাখতে হবে ফান্ডামেন্টাল রাইটস। মৌলিক কর্তব্য সংবিধানের 34 থেকে 35 নম্বর ধারা, এই টপিকের মধ্যে আছে ভারতের মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, সরি মৌলিক অধিকার। 14 থেকে 35 নম্বর ধারার মধ্যে আছে কি মৌলিক অধিকার। আমি বাদিক থেকে আসি, মৌলিক অধিকারের কথা বর্ণনা আছে, এবং স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, এরকম কিছু কিছু অধিকার কথা বলা আছে, যেখান থেকে একটা কোশ্চেন তোমার ডেফিনেটলি আসবে। এবার প্রশ্ন হচ্ছে মৌলিক কর্তব্য। দেখো মৌলিক কর্তব্য প্রথমে দেয়া ছিল না, পরবর্তীতে মৌলিক কর্তব্য ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত হয়। যখন ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়, তখন সেটা অন্তর্ভুক্ত করা হয় 51A ধারায়। ওকে, 51 আর্টিকেল 51A তে মৌলিক কর্তব্যের কথা বলা হয়। ভারতের বর্তমানে 11টি মৌলিক কর্তব্যের বর্ণনা আছে। এটাও ভালো করে মনে রাখবে যে যখন আর্টিকেল 14 to 35 এর কথা বলছি, তখন আগে আগে প্রথমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের ধারার মধ্যে ফেলা হতো, কিন্তু বর্তমানে সম্পত্তির অধিকার শুধুমাত্র একটা লিগাল অধিকার, ওকে, আইনি অধিকারে পরিণত হচ্ছে। তাই সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। জাস্ট এই কথা মনে রাখলেই এখান থেকে চলবে। দেখো কোশ্চেন নাম্বার 2, ভারতের সংবিধানকে মূলত কে একটা সামাজিক নথি হিসাবে উল্লেখ করছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আনসারটা বলো। দেখো এই কোশ্চেনের উত্তর হবে অপশন নাম্বার এ, জি অস্টিন। ওকে, জি অস্টিন। এটা হচ্ছে ভারতের সংবিধানকে তিনি বলেছেন একটা সামাজিক নথি। ওকে, যদি আমি এখানে নামগুলো নিয়ে আলোচনা করতে যাই, সবার প্রথমে আমাকে আসতে হবে প্রিমবেলের কথা। প্রিমবেল মানে সংবিধানের প্রস্তাবনা। ওকে, সংবিধানের প্রস্তাবনা। সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মত পোষণ করেছেন। তার মধ্যে যে সবচেয়ে ইম্পর্টেন্ট পদ মানে নাম, প্রথমে আমরা বলি কে এম মুন্সি। কে এম মুন্সি। ওকে, কে এম মুন্সি ভারতের সংবিধানকে বলেছে কি পলিটিক্যাল হরোস্কোপ। ওকে, পলিটিক্যাল হরোস্কোপ তিনি বলেছেন। হরোস্কোপ মানে হচ্ছে অনেকটা বলি না পিই, হরোস্কোপ মানে আমরা বলি না কুণ্ডলী না কি একটা বলি না, ওই ভবিষ্যৎ বলে দেয় হরোস্কোপ, ফিউচারের জন্য, যেটাকে বলি বিভিন্ন ঋষির কাছ থেকে বা ব্রাহ্মণের কাছ থেকে আমরা নিই। যাই হোক, পলিটিক্যাল হরোস্কোপ নামটা মনে রাখবি, এখন এক্সামে পলিটিক্যাল হরোস্কোপই চলে আসে। কুণ্ডলী আই থিঙ্ক, হয় না? তারপরে আরেকজন, হ্যাঁ কুষ্টি কুষ্টি অনেকটা তাই। আর আরেকটা আসছে আর্নেস্ট বেকার। আরেকটা আসছে কি আর্নেস্ট বেকার। আর্নেস্ট বেকার ভারতের সংবিধানের প্রস্তাবনাকে বলেছে কি টু দা কনস্টিটিউশন, মানে সংবিধানের চাবি, কি টু দি কনস্টিটিউশন। ওকে, এই নামটাও মনে রাখবে যেখানে আসছে কনস্টিটিউশন মানে সংবিধানের চাবি। যদি বলি ঠাকুরদাস ভার্গব, ঠাকুরদাস ভার্গব ভারতের সংবিধানের যে প্রস্তাবনা আছে, তিনি বলেছিলেন সোল অফ দ্য কনস্টিটিউশন। ওকে, সংবিধানের আত্মা বলে বলেছেন কে? ভারতের প্রস্তাবনাকে। ওকে, আর ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকরকে আর্টিকেল নাম্বার 32, আর্টিকেল 32 কে বলেছেন সোল অফ দ্য কনস্টিটিউশন, কিছুতেই গোলাবে না। ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32 সংবিধানের 32 নম্বর ধারাকে বলেছেন সোল অফ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, যেকে বলি আমরা কনস্টিটিউশনাল রেমিডিস। কিন্তু ঠাকুরদাস ভার্গব সোল অফ দ্য কনস্টিটিউশন সংবিধানের আত্মা বলেছেন কাকে? প্রিমবেলকে, অর্থাৎ প্রস্তাবনাকে। এন এ পালকিওয়ালা, এন এ পালকিওয়ালা কি বলেছেন? এন এ পালকিওয়ালাকে বলেছেন আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন মানে এন এ পালকিওয়ালা বলেছেন সংবিধানের প্রস্তাবনাকে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন মানে সংবিধানের পরিচয়পত্র। প্রস্তাবনা থেকে এই চারজনের মতামত ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। যখন বি আর আম্বেদকরের নাম উঠে এলো, যেটা লাস্টেরটা আমরা বললাম যে এন এ পালকিওয়ালা বলেছেন আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। ওকে, দেখো যখন আমরা এছাড়া যখন আমি বি আর আম্বেদকরের কথা তুললাম, 42nd যখন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়, সংবিধানের সংস্কার হয়, সেই সংবিধানের সংস্কার বা 42তম সংবিধান সংশোধনকে অনেকে মিনি কনস্টিটিউশন বলেও উল্লেখিত করেছেন। এই কথাটা মনে রাখতে হবে, মিনি কনস্টিটিউশন বা ইন্দিরা কনস্টিটিউশন বলে অনেকে উল্লেখ করেছেন। যাই হোক, এখান থেকে এর বেশি জেনে কোশ্চেনে আমাদের আর নেই।
পরের কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, 2003 সালে নতুন নাগরিকত্ব আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয়? ঝট করে বল। এটার উত্তর হবে অপশন নাম্বার সি, এস এল সিংভি কমিটি। এস এল সিংভি কমিটি, এস এল সিংভি কমিটি। পরের প্রশ্ন হচ্ছে, কোন সংবিধান সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ এবং পরবর্তীতে সেটা চেঞ্জ করে বলা হয় যে সংবিধান অংশ নয়, ভারতীয় সংবিধানের একটা অংশ, প্রস্তাবনা নয়। আগে আমাকে বলতে হবে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের একটি অংশ। দেখো, সংবিধানের কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের একটি অংশ? উত্তর হবে কি, কেশবানন্দ ভারতী মামলা। দেখো, কেশবানন্দ ভারতী মামলাতে বলা হয় যে ভারতের সংবিধানের একটা অংশ হলো কি প্রস্তাবনা। কিন্তু যখন বেরুবেরি কেস হয়, তখন ওই বেরুবেরি কেসে যখন রায় বেরোয় তখন বলা হয় যে ভারতের প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। ক্লিয়ার? দুটো জিনিস বারবার একটা জিনিস মনে রাখবে, এই বেরুবেরি যে মামলা হয়েছে, বেরুবারি মামলাটাই বর্তমানে স্বীকৃত হয়েছে এবং বলা হয়েছে যে সংবিধানের প্রস্তাবনা সংবিধানের একটা অংশ নয়। কিন্তু জেনে রেখো, সংবিধানের প্রস্তাবনা কিন্তু সংবিধানের অবিচ্ছেদ্য অংশ, যেখানে সংবিধানের ভেতরে কি আছে সেটা প্রস্তাবনা ব্যক্ত করে। আবার বলি, কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছে ভারতের সংবিধান এবং ভারতের প্রস্তাবনা এটা ভারতের সংবিধানের একটা অংশ, কিন্তু বেরুবেরি মামলায় বলা হয় যে ভারতের প্রস্তাবনা, সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের একটি অংশ নয়। কোশ্চেন নাম্বার 5, পরের কোশ্চেনটা পড়ো প্রত্যেকে। ভারতের সংবিধানকে বলা হয় কি, আইনজীবীদের স্বর্গরাজ্য। ওকে, এটা কখনো বলবে না। ভারতের সংবিধানকে বলা হয় কি, আইনজীবীদের স্বর্গরাজ্য। পরের প্রশ্ন আমাদের, বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাশ করে? দেখো, বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার পাশ করে 2003 সালে। 2003 সালে যখন ভারত সরকার বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন পাশ করে, তারপর থেকে আজও সেটা বিদ্যমান আছে এবং রিসেন্টলি যখন সিএ হয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়, সেখান থেকেই চেঞ্জ করা হয়। যদি বলেন নাগরিকত্ব আইন, তাহলে আমার ভারতের নাগরিকত্বের কথা যদি আমি এখানে বলি, তখন আমাদেরকে একটা জিনিস এখান থেকে বুঝে নিতে হবে যে সিটিজেনশিপ। ওকে, সিটিজেনশিপ, ভারত বা ইন্ডিয়া সিঙ্গেল সিটিজেনশিপ ব্যবহার করে, বা এই এক নাগরিকত্ব দেয় হচ্ছে কি ভারত। কিন্তু কিছু দেশ আছে যেমন ইউএসএ, আমেরিকা, সুইজারল্যান্ড, এরা কি করে, দ্বি নাগরিকত্ব দিতে পারে। মানে একটা দেশ নাগরিক হয়েও ও এখানকার নাগরিকও হতে পারে। যদি কোনো আমেরিকার লোক ভারতে আসে বা আমেরিকার লোক অন্য কোনো জায়গায় যায়, সুইজারল্যান্ডে যায়, তাহলে সে সুইজারল্যান্ডেরও বাসিন্দা হতে পারে, আমেরিকার বাসিন্দাও হতে পারে। এখানে দ্বি নাগরিকত্ব চালু আছে। যখন আমি বলবো নাগরিকত্ব হচ্ছে জনগণের যে কান্ট্রি আছে, কান্ট্রির নাগরিকদের একটা অধিকার, এবং এই নাগরিকত্বের অধিকার যদি থাকে, সে রাজ্যসভাতে ভোট করতে পারে এবং লোকসভাতে ভোট দিতে পারে, এবং নাগরিকত্ব থাকলে সেই নাগরিক একমাত্র ভোট দিতে পারবে। এবং কিছু কিছু পোস্ট আছে, কিছু পোস্ট যেটা শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্যই বরাদ্দ, যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এরা সবকিছু কি হয়, ভারতের নাগরিকত্ব হতে হবে। আর নাগরিকত্ব সংবিধানের পার্ট 2 তে বর্ণনা করা আছে। এবং ভারতের যখন আমরা আসি, যদি সিটিজেনশিপের কথা বলি, নাগরিকত্ব আইনের কথা বলি, প্রথম নাগরিকত্ব আইন হয় 26শে জানুয়ারি 1950, মানে যেদিন সংবিধান কার্যকর হয় সেদিন থেকে আমাদের সংবিধানের নাগরিকত্ব আইন চালু হয়। এবং ওই 26শে জানুয়ারি 1950 সালে কাদের নাগরিকত্ব দেওয়া হয়? যারা ইন্ডিয়াতে আছে, যারা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, যাদের বাবা মা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, বা এই ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার 5 বছর আগে পর্যন্ত যারা ইন্ডিয়াতে আছে, তারা অটোমেটিক্যালি ভারতের নাগরিক হয়ে যাবে। তাদের জন্য আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। প্রশ্ন হচ্ছে, কিছু কিছু আর্টিকেল আছে যারা পাকিস্তান থেকে এখানে আসছে, এখান থেকে পাকিস্তানে গেছে, তাদের জন্য আলাদা আলাদা আর্টিকেল, আলাদা আলাদা ধারা এখানে বর্ণনা করা আছে। যদি উদাহরণস্বরূপ আমি বলি,
আমাদের সংবিধানের আর্টিকেল 7 বা ধারা 7 নম্বর ধারায় বলা হয়েছে কি, যে সমস্ত লোক পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে, যে সমস্ত লোক পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে ফার্স্ট মার্চ 1947, ওকে, ফার্স্ট মার্চ 1947 এদেরকে কখনো ভারতের নাগরিকত্ব দেয়া হবে না। ওকে, এবার কি হয়, এদের ভারতের নাগরিকত্ব দেয়া হবে না। এবার কেসটা কি হয়, এই নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়। এই ঝামেলা নিষ্পত্তির জন্য 1955, মনে রাখবে 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট আসে, মানে নাগরিকত্ব আইন আসে। এই নাগরিকত্ব আইনে বলা হয় যে মোট পাঁচটা পদ্ধতিতে, পাঁচটা ভাবে একজন লোক ভারতের নাগরিক হতে পারে, এবং নামগুলো মনে রাখবে। 1 নম্বর হচ্ছে বাই বার্থ, মানে কারো জন্ম যদি হয় ইন্ডিয়াতে, অটোমেটিক্যালি সে কি হবে, ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কোনো দেশের অ্যাম্বাসেডর ভারতে আসে, ধর ভারতের কোনো দূত আছে যিনি আমেরিকাতে থাকে, তখন তার যে ছেলে মেয়ে তারা অটোমেটিক্যালি আমেরিকার নাগরিক হয়ে যাবে। ঠিক তেমনি আমেরিকার কোনো দূত যদি ভারতে থাকে, সেই দূতের যারা ছেলে মেয়ে আছে তারা অটোমেটিক্যালি ভারতের নাগরিকত্ব পাবে। এটা হচ্ছে ব্যতিক্রম। আর কি, ভারত যদি কোনো জায়গা বা কোনো রাজ্য বা কোনো দেশ আক্রমণ করে দখল করে নেয়, সেই দেশের নাগরিকরা অটোমেটিক্যালি ভারতের নাগরিক হবে। এই দুটো হচ্ছে ব্যতিক্রম। তাই 1955 সালে যে নাগরিকত্ব আইন হয়েছিল, সেই নাগরিকত্ব আইনে বলা হয় 5 ভাবে বা 5টা পদ্ধতিতে একজন ভারতের নাগরিক হতে পারবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে যদি তার জন্ম ভারতে হয়। সেকেন্ড হচ্ছে বংশ, বাই ডিসেন্ট, মানে বংশানুক্রম, মানে যদি কারোর কোনো বংশধর ইন্ডিয়াতে থাকে, তাহলে সে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, তার উপযুক্ত প্রমাণ দিয়ে ভারতের নাগরিক হতে পারবে। 3 নম্বর যে পদ্ধতি, বাই রেজিস্ট্রেশন মানে সে অন্য দেশে রেজিস্ট্রেশন, হ্যাঁ, রেজিস্ট্রেশন মানে তথ্যভুক্তিকরণ। মানে সাপোজ ধরো কোনো বাইরের থেকে কোনো দেশ ইন্ডিয়াতে এসছে, বা কোনো ব্যক্তি কোনো ইন্ডিয়ান সিটিজেন বিয়ে করেছে, হ্যাঁ, বা ধরো ইন্ডিয়ার কোনো লোক কোনো জায়গা থেকে আমেরিকার কোনো মেয়েকে বিয়ে করে এনেছে, তখন কি হবে, সেই মহিলার ডকুমেন্টসটাকে সাবমিট করতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টের অফিসিয়ালসের কাছে। তখন তারা কি করবে, তার যে ডকুমেন্টস আছে সেটা ভেরিফাই করে যে নাগরিকত্ব ওই মেয়েটাকে দেবে তার হাজবেন্ডের তরফ থেকে, সেটাকে বলা হয় বাই রেজিস্ট্রেশন। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে বাই নিউট্রালাইজেশন মানে দেখো, যখন বাইরের দেশ থেকে কোনো আমাদের দেশে অ্যাপ্লাই করবে এবং ভারত তাকে ভারতের নাগরিকত্ব দেবে, মানে কেসটা কি, যেমন মহেন্দ্র সিং ধোনিকে বলেছিল অস্ট্রেলিয়া গভর্নমেন্ট যে তুমি আমার এখানে চলে আসো, আমরা নাগরিকত্ব দেব। ঠিক তেমনি বাইরে থেকেও যদি কোনো বিজ্ঞানী, আমেরিকার কোনো বিজ্ঞানী বলে যে আমি ভারতের হয়ে কাজ করব, তখন ভারত সরকার তখন কি করবে, তাকে নিজের ইচ্ছায় তার যে নাগরিকত্ব সেটা তাকে দেবে। এটাকে বলে বাই নিউট্রালাইজেশন। আর কি, সিটিজেন অফ ইনকর্পোরেশন অফ এনি টেরিটরি অফ ইন্ডিয়া, মানে যদি কোনো বাউন্ডারি ইন্ডিয়ার সাথে অ্যাড হয়ে যায়, যদি কোনো রাজ্য বা দেশ ইন্ডিয়ার সাথে অ্যাড হয়ে যায়, সেই অ্যাড হওয়ার পরে সেই দেশের নাগরিকরাও ইন্ডিয়ার নাগরিক হয়ে যায়। এইভাবে সেই জনগণ যে নাগরিকত্ব পায় সেটা হচ্ছে সিটিজেন অফ ইনকর্পোরেশন অফ এনি টেরিটরি অফ ইন্ডিয়া। বা এইটুক মনে রাখো যে কোনো দেশ যখন ভারতের সঙ্গে অ্যাড হয়ে যাবে, বা ভারত কোনো দেশ যখন দখল করবে, সেই দেশের নাগরিকরা যে অধিকার পাবে বা নাগরিকত্ব যে পদ্ধতিতে পাবে তাকে বলে সিটিজেন অফ ইনকর্পোরেশন। এইটুক পড়লেই হবে। এবার প্রশ্ন হচ্ছে, নতুন যে পদ্ধতি যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি আনতে চেয়েছে সেটা হচ্ছে সিএবি, হ্যাঁ, সিএবি মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। মনে রাখবে সিএবি, এটা হচ্ছে 6 নম্বর রিসেন্টলি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যে কিভাবে একটা লোক ভারতের নাগরিকত্ব পাবে। যদি বলে সিএবি কত সালে এসেছিল, মনে রাখবে 2016, কেউ বলো না রিসেন্ট হয়েছে মানে 2019 বা 18। 2016 সালে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছিল, সেই কারণে সেখান থেকেই এই বিলটা এসছে। তাহলে বর্তমানে কটা পদ্ধতিতে নেওয়া যায়, 5টা পদ্ধতি। কিন্তু এমন অনেক পদ্ধতি আছে, কিছু পদ্ধতি আছে যেখানে ভারত সরকার যদি চায় কারোর সিটিজেনশিপ কেড়েও নিতে পারে, মানে নাগরিকত্ব কেড়েও নিতে পারে। কি, প্রথমে বলি অ্যাবলিশন। ওকে,
অ্যাবলিশন মানে ABOLITION, অ্যাবলিশন মানে হচ্ছে বিলুপ্তি, মানে বিলুপ্তিকরণ। মানে যদি কেউ ভারত ভারত ভারতে থেকে যদি কেউ ভারতে থেকে ভারতের বিরুদ্ধে কোনো কাজ করে, তখন তাকে অ্যান্টি ইন্ডিয়ান স্টেট উপলক্ষে সে কি করবে, দেশদ্রোহী হয়ে যাবে এবং তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। ওকে, যদি কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিকত্ব দখল করে, ধরো তুই ইন্ডিয়াতে থাকিস, তুই গিয়ে ব্রিটেনের নাগরিকত্ব নিলি, তখন অটোমেটিক্যালি ইন্ডিয়ান গভর্নমেন্ট তোর যে নাগরিকত্ব ওটা বিলুপ্তি করে দেবে। এটা হচ্ছে অ্যাবলিশন, নাগরিকত্ব কেড়ে নেওয়া। সেকেন্ডলি কি, ইমিগ্রেশন। ইমিগ্রেশন মানে কি, মানে হচ্ছে যখন তুই অন্য দেশে গিয়ে সেখানে বসবাস করা আরম্ভ করলি এবং সেখানে নাগরিক হয়ে গেলি, তখন তুই কি করবি, অটোমেটিক্যালি ইন্ডিয়ার যে নাগরিকত্ব সেটা তোর কাছ থেকে কেড়ে নেওয়া হবে। ধর তুই কোনোদিন সুইজারল্যান্ডে বেড়াতে গেলি, তোর দীর্ঘদিন বেড়াতে গেলি, তোর পাসপোর্টে যতদিন থাকার কথা তার থেকেও বেশি দিন তুই সেখানে থেকে পেলি। প্রশ্ন হচ্ছে তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করবে, তোর যে নাগরিকত্ব অটোমেটিক ক্যান্সেল করে দেবে, মানে তুই আর কখনো ইন্ডিয়াতে ফিরে আসতে পারবি না। 3 নম্বর হচ্ছে কি, ইমিগ্রেশনের পরে টু ডিপ্রাইভ, ওকে, বঞ্চিতকরণ। টু ডিপ্রাইভ, বঞ্চিতকরণ মানে কি, যদি গভর্নমেন্টের কাছে তুই অ্যাপ্লাই করলি যে আমাকে নাগরিকত্ব দেওয়া হোক, যদি তোর গভর্নমেন্ট তোর যে অ্যাপ্লিকেশন হয় ওটা ক্যান্সেল করে দেয়, তাহলেও তোর নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে। সেই কারণে বলা হয় এটা টু ডিপ্রাইভ। এই কটা পদ্ধতিতেই ভারতের নাগরিকত্ব কম বেশি নিয়ে যাওয়া হয়। মনে রাখবি, যারা ভারতে থাকে তাদের যে নাগরিকত্ব আছে সেটা আর্টিকেল 15, 16, 19, 29 আর আর্টিকেল 30, এতগুলো ধারায় বলা হয়েছে ইন্ডিয়ার যে সিটিজেন আছে তাদের অধিকারের কথা, বা ইন্ডিয়ান যে সিটিজেনশিপ, এই সিটিজেনশিপের এই আইনগুলো শুধুমাত্র ইন্ডিয়ানসের জন্যই বরাদ্দ। মানে ধর তুই বাইরের দেশ থেকে এসে তুই ভারতের নাগরিকত্ব নিলি, তুই ভারতের নাগরিকত্ব পেলি, বাট তোর আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19, আর্টিকেল 29, আর্টিকেল 30, এই যে মৌলিক অধিকার এই আর্টিকেল গুলোতে দেওয়া হয়, এই মৌলিক অধিকারের একটাও তুই পাবি না। মানে এটাই আমি বোঝাতে চেয়েছি যে যদি কোনো ব্যক্তি বাইরের দেশ থেকে এসে এখানের নাগরিকত্ব পায়, পেলেও মৌলিক অধিকারের এই 5টা মৌলিক অধিকার সে পাবে না। ওকে, প্রশ্ন হচ্ছে এখান থেকে যদি সিটিজেনশিপের কথাই বলি, কথা প্রসঙ্গে, টোটাল কতবার ভারতের নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে? প্রশ্ন হচ্ছে 1955 সালে তো হয়েছেই ভারতের নাগরিকত্ব আইন সংশোধন, এছাড়া 1986 সালে একবার হয়, 2003 সালে একবার হয়, 2005 সালে একবার হয়, আর 2015 সালে একবার হয়। তাহলে এখনো পর্যন্ত টোটাল 5 বার নাগরিকত্ব আইন সংশোধন করা হয়। ক্লিয়ার? 1986, 2003, 2005, 2015, একটা বাদ গেল 1992। ওকে, 1992, 1986, 2003, 2005 এবং 2015, টোটাল 5 বার। আমরা এক কাজ করব, 1955টাকে না ধরলেও আমাদের চলবে, যেহেতু 1955 সালে প্রথমবার নাগরিকত্ব বিল আসে, মানে আইন আসে, কিন্তু এখানে সংশোধন করা হয়নি, এটা আনা হয়। তাহলে যদি বলে কত সালে সংবিধান বা নাগরিকত্ব আইন আনা হয়, প্রথম উত্তর হবে 1955। যদি বলে মোট কতবার ভারতের সংবিধানের নাগরিকত্ব আইন সংশোধন করা হয়, উত্তর হবে 5 বার, 1986 সাল, 1992 সাল, 2003, 2005 এবং 2015। 2016 সালের যে সিএপি মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যে বিল আছে সেটা, বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আছে, যে সেটা এখনো পর্যন্ত কার্যকর হয়নি, অনেক প্রতিরোধ বা বিরোধ হয়েছে, সেখানে ঝুলে আছে। টোটাল কতবার? 5 বার। ওকে, পরের প্রশ্ন দেখো, 7 নম্বর, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? কি 1973। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য। দেখো, এই কেশবানন্দ ভারতী কেসে কি বলা হয়েছিল, ভারতের যে সংবিধান আছে, এই ভারতের সংবিধান হলো ভারতের সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ হলো কি, ভারতের সংবিধানের প্রস্তাবনা। ক্লিয়ার? যখন ভেরুভেরি কেস হয় সেখানে এই ব্যাপারটাকে ক্যান্সেল করা হয়। এটা হচ্ছে 1973 সালে হয়েছিল। নেক্সট, পরের কোশ্চেন হচ্ছে কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছে? উত্তর কি হবে? ঠাকুরদাস ভার্গব। ওকে, আমি আবার বলি, সংবিধানের যখন আমি মনে হয় এটা বলেছি, কে এম মুন্সি
যদি আমি বলি কে এম মুন্সি কি বলেছে, কে এম মুন্সি বলেছে পলিটিক্যাল হরোস্কোপ। আর্নেস্ট বেকার কি বলেছেন, কি টু দ্য কনস্টিটিউশন। ঠাকুরদাস ভার্গব কি বলেছে, সোল টু দ্য কনস্টিটিউশন। এন এ পালকিওয়ালা কে বলেছে আইডেন্টিটি কার্ড অফ দ্য পলিটিক্যাল কনস্টিটিউশন অর্থাৎ আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। এই চারজনের নাম মনে রাখবে, ঘুরে ফিরে এই চারজনকেই রাখবে। দেখো পরের কোশ্চেন দেখো 1995 সালে নাগরিকত্ব আইনটি আবার কত খ্রিস্টাব্দে সংশোধিত হয়। আমি যদি বলি ভারতের পার্লামেন্টের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা টোটাল 1995 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আসে। 1995 না 1955 সালে প্রথম সংবিধান নাগরিকত্ব আইন আসে। তারপরে সংশোধন হয় 1986, 1986, তারপরে 1992, 1992, তারপরে আসে 2003, তারপরে আসে 2005, তারপরে আসে 2015। ওকে, এর মাঝখানে কিছু সাল আছে যেমন 1995, 2001, এগুলো মাইনর চেঞ্জেস ছিল যেটা ধরা হয় না, কিন্তু আমাদের কোশ্চেনে আনফরচুনেটলি সেটাই চলে এসছে। 1995 সালে নাগরিকত্ব আইনটি আবার কত খ্রিস্টাব্দে সংশোধিত হয়? উত্তর হবে কত সালে? দেখো 1995 মানে মিডিলে, এরপরে হচ্ছে 2003 সালে, মানে অপশন নাম্বার সি কারেক্ট আনসার। পরের কোশ্চেন, বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল? দেখো আমি আবার বলছি, সোর্স সংবিধানের উৎস, হ্যাঁ, কোন দেশ থেকে কি কি নেওয়া হয়েছে তোমাকে পড়তেই হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সংবিধানের উৎস থেকে একটা কোশ্চেন তোমাকে আসবেই আসবে, এছাড়া তোমার কাছে বিকল্প কোনো রাস্তা নেই। যদি বলে সংবিধানের উৎসের কথা, তাহলে তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে আনসার, সেটা হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছিল ভারতের সংবিধানের প্রস্তাবনাটা। মনে রাখবে, যদি না আমেরিকা থেকে নেওয়া হয়েছিল প্রিমবেল। যদি বলি ইউএসএ থেকে, আমেরিকা থেকে কি নেওয়া হয়েছিল? ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি পদ, প্রিমবেল অফ দ্য কনস্টিটিউশন সংবিধানের যে প্রস্তাবনা সেটি, রিটেন কনস্টিটিউশন লিখিত সংবিধান, তারপরে হচ্ছে রাজ্যসভা ও লোকসভার সিট, জুডিশিয়াল রিভিউ মানে তুমি চাইলে কোনো কেস অন্য সুপ্রিম কোর্টে হাইকোর্টে হেরে গেলে তুমি চলে যেতে পারো সুপ্রিম কোর্টে। তারপর ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি মানে ভারতের সংবিধানের যে তিনটে পার্ট ভারতের সংবিধানের, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল মানে আমাদের পার্লামেন্টারি, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। এই দুটো এক্সিকিউটিভ এবং প্রেসিডেন্সিয়াল এই দুটো একসাথে, কিন্তু এদের সঙ্গে কোনো রিলেশন জুডিশিয়ারি নেই। মানে রাষ্ট্রপতি চাইলে কখনো সুপ্রিম কোর্টের রায়ে হস্তক্ষেপ করতে পারবে না, পার্লামেন্ট চাইলে কখনো সুপ্রিম কোর্টের রায়ে হস্তক্ষেপ করতে পারে না। মানে আমাদের সুপ্রিম কোর্ট দ্যাট মিনস জুডিশিয়ারি সম্পূর্ণ আলাদা থাকবে। এটাও কার কাছ থেকে নেওয়া? এটাও নেওয়া হচ্ছে আমাদের আমেরিকা থেকে। আর কি নেওয়া? ইমপিচমেন্ট, রাষ্ট্রপতির অপসারণ। আর কি নেওয়া? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে জাজেস আছে মানে বিচারক আছে তাদেরকে যদি তুমি অপসারণ করো, সেটাও নেওয়া হচ্ছে কি থেকে? ইউএসএ, দ্যাট মিনস আমেরিকা থেকে। আবার একবার রিপিট করছি যে আমেরিকার কনস্টিটিউশন থেকে কি কি নেওয়া হয়েছে? মৌলিক অধিকার নেওয়া হচ্ছে, উপরাষ্ট্রপতির পদ নেওয়া হয়েছে, আর মৌলিক অধিকার, উপরাষ্ট্রপতির পদ, প্রস্তাবনা, লিখিত সংবিধান, রাজ্যসভা লোকসভার সিট, জুডিশিয়াল রিভিউ, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি মানে জুডিশিয়ারি আলাদা থাকবে, সুপ্রিম কোর্ট হচ্ছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হচ্ছে টোটাল তিনটে বাহিনীর মানে স্থলবাহিনী, জলবাহিনী এবং আকাশ বিমান বাহিনী, এই তিনটে ডিফেন্সের হেড হচ্ছে রাষ্ট্রপতি। তারপর হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ, সুপ্রিম কোর্টের প্রধান বা হাইকোর্টের প্রধান বিচারপতির অপসারণ, এই সব কিছু আমাদের নেওয়া কার কাছ থেকে? আমেরিকার সংবিধান থেকে আমরা কপি করেছি। প্রথম হচ্ছে, তারপর আসছে আমি যদি আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন করা হবে, কিভাবে রাজ্যসভায় মেম্বারদের নমিনেশন করা হবে মানে কোন কিসের অনুপাতে রাজ্যসভায় কতজন মেম্বার কোন রাজ্য থেকে যাবে সেটা, আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা নির্দেশাত্মক নীতি, এটাও কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে খুব ইন্টারেস্টিং, আয়ারল্যান্ডও কপি করেছে। কোথা থেকে কপি করেছে? স্পেন থেকে। তার মানে প্রথম ডিপিএসপি ছিল কোথায়? স্পেন। স্পেন থেকে আয়ারল্যান্ড নিয়েছে, আয়ারল্যান্ড থেকে নিয়েছে কে? আমাদের ইন্ডিয়া। ডিপিএসপি দ্যাট মিনস ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা
রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি বা নির্দেশমূলক নীতি, এটাকেই অনেকে বলে ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট মানে ওয়েলফেয়ার স্টেটের ধারণাটা দেওয়া হয় যে রাষ্ট্রের মঙ্গলের জন্য যে নীতিগুলো আনা হয় সেটা সব টিপিএসপি তে যাবে, যেটা আমেরিকা স্পেন, যেখান থেকে আয়ারল্যান্ড বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমাদের নেওয়া হয়েছে। পরবর্তীতে যদি আসি সেটা হচ্ছে ইউএসএসআর। দেখো ইউএসএসআর আগে রাশিয়ার নাম ছিল, ইউএসএসআর রাশিয়ার আগের নাম ছিল, বর্তমানে নাম কি হচ্ছে, ইউএসএসআর ভেঙে মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া নাম হয়েছে। ইউএসএসআর এর পুরো নাম কি, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। ওকে, ইউএসএসআর বা রাশিয়ার সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি, প্রথমে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, তারপর নিয়েছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান, আর একটা কি নিয়েছি সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিস, যে আমাদের 3 প্রকার ন্যায় আছে, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস আর পলিটিক্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস মানে কি, সমাজের প্রত্যেকটা মানুষকেই সমান চোখে দেখতে হবে, মানে তোমার ভোটের যা দাম মুকেশ আম্বানির ভোটেও সেই একই দাম, এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। ইকোনমিক জাস্টিস মানে কি, একই পরিশ্রমের জন্য একই ব্যক্তি একই রোজগার পাবে। আর একটা কি 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী, আই থিঙ্ক সোশ্যাল, ইকোনমিক, আর একটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। পলিটিক্যাল জাস্টিস মানে কি, তুমি চাইলে তুমিও লোকসভা বা রাজ্যসভার মেম্বার হতে পারবে, কোনো ব্যাপার নাই, পলিটিক্যাল জাস্টিস আমাকে দিতে পারবে। ওকে, এইগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এটা গেল তোমাদের কোথায়, ইউএসএসআর রাশিয়ার সংবিধান। যদি বলি জার্মানি থেকে কি কি নেওয়া হয়েছে, জার্মানি থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস, মানে কিছু কিছু যদি আমার যেমন মৌলিক অধিকার, মানে ধরো তোমাদের সারা দেশে এমার্জেন্সি ঘোষণা করে দেওয়া হলো, এমার্জেন্সি মানে কি আপৎকালীন অবস্থা ঘোষণা করা হলো, ওখান যখন আপৎকালীন অবস্থা ঘোষণা করা হলো তোমার যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে সেগুলো সব কেড়েও নেওয়া হবে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে, জার্মানির সংবিধান থেকে আমাদের নেওয়া হয়েছে। জার্মানির সংবিধানকে অনেকে উইমার সংবিধান বলেও চেনে, নামটা মনে রাখবে, উইমার। তারপর হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকেও আমরা কিছু সংবিধানের কিছু কিছু জিনিস আমরা কপি করেছি, তার নাম হচ্ছে কনকারেন্ট লিস্ট। দেখো লিস্ট 3 প্রকার, লিস্ট 3 প্রকার, একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। ওকে, স্টেট লিস্ট কি, যে সমস্ত বিষয়গুলো রাজ্য সরকার দেখবে, যেমন খাজনা তোলা, যেমন ছোটখাটো যে বিল্ডিং এর যে ট্যাক্স গুলো আছে, হ্যাঁ, পৌরসভা ট্যাক্স, এগুলো সব রাজ্যের। আর ইউনিয়ন মানে কি, কিছু কিছু জিনিস যেমন ভারতের ডিফেন্স, রেলওয়ে, এগুলো সব ইউনিয়ন মানে কেন্দ্র ডিসাইড করবে, এগুলো রাজ্যের রেল চলবে না চলবে না, রেল লাইন কোথায় পাঠাবে, এগুলো কার ডিসিশন করবে, এগুলো সব কেন্দ্রের ডিসিশন, রাজ্যের ডিসিশন করবে রাজ্য কি করবে। আর কনকারেন্ট লিস্ট মানে কি, এমন কিছু লিস্ট আছে যেখানে রাজ্য এবং কেন্দ্র দুজন মিলেই সিদ্ধান্ত নেয়, বিশেষ করে যেমন ফরেস্ট, হ্যাঁ, ফরেস্ট যেমন জঙ্গল, হ্যাঁ, কারণ কি দেখা যাবে একটা জঙ্গল দুটো রাজ্যের আন্ডারে পড়ে গেছে, এই জঙ্গলটা এই রাজ্য আর এই রাজ্য, তখন এই বিষয়ে যদি এইটা রাজ্যের লিস্টে ফেলে দেওয়া হয়, স্টেট লিস্টে ফেলে দেওয়া হয়, তখন এই দুটো রাজ্যের মধ্যে ঝামেলা তৈরি হবে। সে কারণে এটা কিসে, কনকারেন্ট লিস্ট। যেমন ফিশ, সমুদ্র বা জলাশয়, দেখা গেল একটা বড় নদী আছে, এপাশ এ রাজ্য আর এ রাজ্য, তখন কি হয়, এই দুটো রাজ্যের মধ্যে ঝামেলা হয়, তখন সেটা কিসে পড়ে যায়, কনকারেন্ট লিস্টে। টোটাল 3 প্রকার লিস্ট আছে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। এবং স্টেট লিস্টে রাজ্যের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, ইউনিয়ন লিস্টে আলোচনা করা হয় কেন্দ্রের বিষয়গুলো নিয়ে, আর কনকারেন্ট লিস্টে আলোচনা করা হয় যে সমস্ত জিনিস রাজ্য কেন্দ্র উভয়ের মধ্যে পড়ে সেটা। ট্রেড অ্যান্ড কমার্স অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, যে ব্যবসা বাণিজ্য কিভাবে করবে। আর কি, আর একটা হচ্ছে আর্টিকেল 108, এটা মনে রাখবে, আর্টিকেল 108 জয়েন্ট সিটিং। মনে রাখবে যখন কোনো বিল নিয়ে রাজ্যসভা লোকসভার মধ্যে কোনো সম্মতি তৈরি হচ্ছে না, বিরোধী পার্টি এবং শাসক দলের মধ্যে কোনো মানে ডিসিশন তৈরি হচ্ছে না, তখন কি করে, যে প্রেসিডেন্ট আছে, যে রাষ্ট্রপতি আছে, সে তখন কি করে, জয়েন্ট সিটিং ডাকে, মানে দুটো রাজ্যসভা প্লাস লোকসভা একই জায়গায় এসে একটা পার্লামেন্ট চালাবে একদিন, তারা আলোচনা করবে, সেটা হচ্ছে জয়েন্ট সিটিং। এটা আর্টিকেল 108 এ বর্ণনা করা আছে, ভীষণ পরীক্ষায় আসে। এবার আসি হচ্ছে কানাডার সংবিধান। মানে কানাডা থেকে আমরা কি কি নিয়েছি, সেন্টার স্টেট রিলেশনশিপ, মানে রাজ্য কেন্দ্রের সম্পর্ক, ফেডারেল স্ট্রাকচার মানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, মানে বৃহত্তর জায়গায় কেন্দ্র থাকবে, কেন্দ্রের আন্ডারে রাজ্য থাকবে, এটাকে বলে ফেডারেল স্ট্রাকচার। তারপর হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন, আর একটা হচ্ছে কোনো রাজ্যের যে রাজ্যপাল নিয়োগ হয় বা গভর্নর নিয়োগ হয়, এটাও কানাডা থেকেই নেওয়া হয়েছে। এবার আসি আমি সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে কি, যে কনস্টিটিউশন সংবিধান যে সংশোধন হয়, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সংবিধানের যে সংশোধন হয়, সংবিধান সংশোধনটা নেওয়া হয়েছে কোথা থেকে, দক্ষিণ আফ্রিকা থেকে। আর একটা কি, রাজ্যসভার যে ইলেকশন হয়, রাজ্যসভার ইলেকশনটাও নেওয়া হয়েছে কোথা থেকে, দক্ষিণ আফ্রিকা থেকে।
এবার সাউথ আফ্রিকা থেকে, সরি দক্ষিণ আফ্রিকা থেকে। মনে রাখবে যে রাজ্যসভা কিন্তু কখনো ডিস্ট্রয় হয় না মানে ভেঙে যায় না। লোকসভা কিন্তু ভাঙে, ওকে, লোকসভা কিন্তু ভাঙে, এই জিনিসটা ভালো করে বুঝে রাখবে। লোকসভা কিন্তু যখন কোনো দেশে নির্বাচন হয় ভারতে 5 বছর অন্তর অন্তর, 5 বছর অন্তর যখন নির্বাচন হবে, যখন শাসক দল সেই নির্বাচনে হেরে যাবে, তখন এই যে লোকসভা ভঙ্গ হয়ে যাবে। তখন যে দল জিতে আসবে তারা তখন আবার এই লোকসভাটাকে সাজাবে। তাই জন্য লোকসভা কি হয়, লোকসভা ভেঙে ফেলা যায়। আর কখন ভেঙে ফেলা যায়, যখন দেশে আপৎকালীন অবস্থা ঘোষণা করা হবে তখন লোকসভা ভেঙে ফেলা যাবে। কিন্তু রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট বডি, রাজ্যসভা হচ্ছে পার্লামেন্টের পার্মানেন্ট বডি। সেই কারণে রাজ্যসভার স্থায়িত্বকাল কিন্তু 6 বছর, 2/3 মেম্বার প্রতি 6 বছর অন্তর অন্তর অবসর নেয়। তাই রাজ্যসভা যেহেতু 6 বছর, সেই কারণে যখন লোকসভা ভেঙে যায় তখন পার্লামেন্টের সমস্ত অধিবেশন কোথায় চলে, রাজ্যসভা চলে। যখন দেশে আপৎকালীন অবস্থা ঘোষণা করা হয় তখন যে 3 মাস এবং 6 মাস অন্তর আপৎকালীন অবস্থা বাড়ানো হবে কিনা বা কমানো হবে কিনা, এই যে আলোচনাটা করা হয় সেটা কিন্তু লোকসভা না, কারণ লোকসভা তখন ভঙ্গ করা হয়েছে, তখন রাজ্যসভায় সেই আলোচনা করা হয়। যখন রাজ্যসভা এবং লোকসভার আলোচনা আসছে তখন আমাকে মনে রাখতে হবে রাজ্যসভার যে প্রতিনিধিত্ব করে, মানে রাজ্যসভার যে চেয়ারম্যান হয় তার নাম হচ্ছে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। মানে রাজ্যসভার যে সভাপতি হয়, মানে যে রাজ্যসভা পরিচালনা করেন তার নাম হচ্ছে উপরাষ্ট্রপতি, আমাদের যেই থাকুক না কেন। আর যে লোকসভা পরিচালনা করে তার নাম হচ্ছে স্পিকার, স্পিকারের অবর্তমানে হয় ডেপুটি স্পিকার, ওকে। আর সিনিয়র মোস্ট যে মেম্বার থাকে সে হয় আমাদের উপরাষ্ট্রপতির অবর্তমানে, ওকে। এই কটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। রাজ্যসভায় 245 মেম্বার, টোটাল মেম্বার 250, আর লোকসভার মেম্বার হচ্ছে 550, বর্তমান মেম্বার হচ্ছে 545, 545 জন মেম্বার আছে। এটা এই টোটাল রাজ্যসভা লোকসভা এই টোটাল যে মেম্বার বা সদস্য সংখ্যা কত হবে এটা নেওয়া হয়েছে কিন্তু আমেরিকা থেকে, কিন্তু রাজ্যসভা আর লোকসভার যে গঠন এগুলো কিন্তু নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। এবার আসছি সাউথ আফ্রিকা বললাম। ফ্রান্স থেকে কি হচ্ছে দেখো, ফ্রান্স থেকে নেওয়া হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, সোভারেনিটি, হ্যাঁ, সৌভ্রাতৃত্ব, তারপর সবাই সমান, হ্যাঁ, এইগুলো সব নেওয়া হচ্ছে কোথায়, ফ্রান্স থেকে। আর জাপান থেকে হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, মানে আইনের চোখে প্রত্যেকে সমান, আইন হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, এটা নেওয়া হচ্ছে জাপান থেকে। মোট আমাদের যে সংবিধান নেওয়া হয়েছে, মোট আমাদের সংবিধান নেওয়া হয়েছে 8টা জায়গা থেকে, ওকে, টোটাল 8টা, সরি 10টা, 3 3 6 4 10টা জায়গা থেকে, ওকে। ব্রিটেন থেকে, আয়ারল্যান্ড থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, রাশিয়া থেকে, ফ্রান্স, জার্মানি, সাউথ আফ্রিকা, জাপান। মনে রাখবে ভারতের যে সংবিধান নেওয়া হয়েছে, যে সোর্সের 2/3 অংশ, মানে 100 ভাগের মধ্যে টোটাল 100 একের, মানে যদি 2/3 পার্ট, মানে যদি সংবিধানকে 3 অংশ ধরা হয় তার মধ্যে 2 ভাগ নেওয়া হয়েছে কি আমাদের 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে, ওকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে আমাদের ম্যাক্সিমাম সংবিধানের অংশগুলো, ওকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নেওয়া হচ্ছে তার নাম হচ্ছে এমার্জেন্সি। এমার্জেন্সি মানে আপৎকালীন অবস্থা। দেখো আপৎকালীন অবস্থা যখন আসি টোটাল 3 প্রকার এমার্জেন্সি লাগে, একটা ন্যাশনাল এমার্জেন্সি, একটা স্টেট এমার্জেন্সি, আর একটা লাগে হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি কি, যখন সারা দেশ জুড়ে আপৎকালীন অবস্থা ঘোষণা করা হবে, যখন 1976-75 এ ইন্দিরা গান্ধী ঘোষণা করেছিল। এটা আসে 352, আর্টিকেল নাম্বার 352-তে আসে ন্যাশনাল এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি এটাকে বলে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল, এটা আর্টিকেল 356। আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা বলতে পারো অর্থনৈতিক জরুরি অবস্থা, যেটা আসে আর্টিকেল 360। যদি বলে মোট ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা কতবার ইন্ডিয়াতে অ্যাপ্লাই হয়েছে, 3বার। স্টেট এমার্জেন্সি অসংখ্যবার, অগুন্তি। বর্তমানে রিসেন্ট কোথায় হয়েছে, যখন মহারাষ্ট্র ইলেকশন হয়, মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল উদ্ধব ঠাকরের সময়, যখন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ হচ্ছিল না। এটা অসংখ্যবার, জিজ্ঞেস করবে না। আর যদি বলে অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কতবার ইন্ডিয়াতে অ্যাপ্লাই করা হয়েছে, উত্তর হবে কোনোবার না, হোপফুলি ভবিষ্যতেও হবে না। এটা আমাদের কাছে ভীষণ খুশির খবর যে আমাদের কাছে একবারও অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা হয়নি। যদি কখনো অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা হয়, মনে করবে সেদিন তোমরাও শেষ, আমরাও শেষ। তার কারণ হচ্ছে তোমরা না ব্যাংক থেকে টাকা তুলতে পারবে, না ব্যাংকে টাকা জমা দিতে পারবে, ব্যাংক সব দেউলিয়া হয়ে যাবে, জিনিসপত্রের দাম দেখা গেল 1 কাপ চা তোমাকে খেতে গেলে
তার দাম দিতে হবে প্রায় 6,000-7,000 টাকা, এত টাকা দাম উঠে যাবে, তখন ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করা হয়। ফরচুনেটলি ইন্ডিয়াতে কখনো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আসেনি। প্রশ্ন এই দু জায়গা থেকে আসবে যে ন্যাশনাল এমার্জেন্সি কতবার অ্যাপ্লাই করা হয় এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি মোট কতবার অ্যাপ্লাই করা হয়। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি একবারও অ্যাপ্লাই করা হয়নি, আর ন্যাশনাল এমার্জেন্সি 3বার অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, নেক্সট দেখো, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন। দেখো কে বলেছে পলিটিক্যাল হরোস্কোপ, আমি বলেছিলাম নামটাও ইংরেজিতেই আসবে, কুণ্ডুলি ফুন্ডুলি মনে রাখার দরকার নেই। পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছে? কে এম মুন্সি। ওকে, কে এম মুন্সি বলেছে কে? আবার বলি, কে এম মুন্সি কি বলেছে পলিটিক্যাল হরোস্কোপ। আর্নেস্ট বেকার কি বলেছে? কি টু দ্য কনস্টিটিউশন। ঠাকুরদাস ভার্গব কি বলেছে? সোল অফ দ্য কনস্টিটিউশন। আর এন এ পালিকিওয়ালা কি বলেছে? আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। কে এম মুন্সি বলেছেন কি পলিটিক্যাল হরোস্কোপ। আর্নেস্ট বেকার কি বলেছে? সংবিধানের চাবি। ঠাকুরদাস ভার্গব কি বলেছে? সংবিধানের আত্মা। আর পালকিওয়ালা কি বলেছে? আইডেন্টিটি কার্ড। এই চারটে নাম অবশ্যই মনে রাখবে, ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে এক্সামে কোশ্চেন আসতেই পারে। ওকে, নেক্সট পরের কোশ্চেন দেখো, ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাশ হয়? আবার বলি, ভারতের নাগরিকত্ব আইন কত সালে পাশ হয়? 1955 সালে। 1955 সালে। যদি বলে ভারতের নাগরিকত্ব আইন কতবার পাশ হয়? প্রথম 1955 সালে, তারপর কি 1992 সালে, তারপর 1995 একটা হালকা করা হয় কিন্তু ধরা হয় না, তারপর কত সালে? 2003, 2003-এর পরে 2005, তারপরে হয় 2015, রিসেন্টলি 2016-তে হয়েছে, এখনো সংবিধানে অ্যাপ্লাই হয়নি, যেটাকে বলা হয় সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। 1995টাকে ধরা হয় না, কারণ এখানে একটা মাইনর কারেকশন করা হয়েছিল। ওকে, আর 1986-তে একটা হয়েছিল। ওকে, এই কটা সংবিধান, 86টা মিস হয়ে গেছিল, মোটে এই 5-6বার সংবিধান সংশোধন করা হয়েছে। মনে রাখবে 2016-র যে সংবিধান সংশোধন, এটাকেই বলা হয় সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। 1955 সালে প্রথমবার সংবিধানের বা নাগরিকত্ব আইন পাশ হয়। চলো পরের কোশ্চেন আমরা যেটা দেখছি, যে কে মন্তব্য করেছিলেন যে সংবিধান হলো প্রস্তাবনায় প্রবেশের চাবিকাঠি। কে বলেছিল সংবিধান হলো প্রস্তাবনায়, সংবিধানের প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি। তার মানে কি? কি টু দি কনস্টিটিউশন। কি টু দি কনস্টিটিউশন কে বলেছিল যে প্রস্তাবনা হলো সংবিধানের চাবিকাঠি বা কি টু দি কনস্টিটিউশন? উত্তর কি হবে? অপশন নাম্বার সি, আর্নেস্ট বেকার। তিনটে নাম মনে রাখবে হচ্ছে কে এম মুন্সি। কে এম মুন্সি কে বলেছিল পলিটিক্যাল হরোস্কোপ। আর্নেস্ট বেকার কি বলেছিল কি টু দ্য কনস্টিটিউশন। ঠাকুরদাস ভার্গব কে বলেছিলেন সোল অফ দ্য কনস্টিটিউশন। এন এ পালকিওয়ালা কে বলেছিল আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। কে এম মুন্সি বলেছিল পলিটিক্যাল হরোস্কোপ। আর্নেস্ট বেকার বলেছিল সংবিধানের চাবিকাঠি। ঠাকুরদাস ভার্গব বলেছিল যে সংবিধানের আত্মা। এন এ পালকিওয়ালা বলেছিল কি আইডেন্টিটি কার্ড বা পরিচয়পত্র। ভীষণ ইম্পর্টেন্ট, চারটে কোশ্চেনই পড়ে রাখবে। নেক্সট পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন, প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক কে? প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক কে? উত্তর হবে আর্নেস্ট বেকার। ওকে, আর্নেস্ট বেকার। আর্নেস্ট বেকার এই বইতেই বলেছেন, আর্নেস্ট বেকার এই বইতেই বলেছেন কি প্রিম্বেল অর্থাৎ ভারতের সংবিধানের প্রস্তাবনা ইজ দ্য কি টু দ্য কনস্টিটিউশন। কি টু দ্য কনস্টিটিউশন। ওকে, এই বইতেই বলেছে। ওকে, নেক্সট পরের প্রশ্ন, যে আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি? আমি এটা পড়ানোর সময় বললাম, যারা মন দিয়ে শুনেছো তারা এটা নিশ্চয়ই পারবে, যে আদালত কর্তৃক কার্যকর নয় ভারতের সংবিধানের কোন অংশটি? প্রস্তাবনা, নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, নাকি উপরের সবকটি? আদালত কর্তৃক কার্যকর নয় নিম্নলিখিত কোনটি? দেখো প্রথমেই বলি, যদি বলি আমাদের প্রস্তাবনা, প্রস্তাবনা কি? আমি আবার বলি, বেরিবেরি কেসে যেটা বলা হয়েছে লোকনাথ মামলার পরে, যে ভারতের সংবিধান এর প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ নয়। মানে তুমি কখনোই, তুমি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে বা যখনই তোমার কখনো আদালতে যাবে, তখন তুমি প্রস্তাবনার কোনো একটা লাইন তুলে তুমি তোমার কেস লড়তে পারবে না। মানে প্রস্তাবনা তো সংবিধানের অংশ হলো না, কারণ এটা রায় পাওয়া গেছে। মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য মানে কি? ধরো যারা স্বাধীনতা সংগ্রামী আছে তাদেরকে সম্মান করতে হবে, জাতীয় পতাকার সম্মান করতে হবে,
তারপরে ভারতের বিভিন্ন উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ পদগুলোকে সম্মান করতে হবে, এই যে জিনিসগুলো, এইগুলো তোমাকে কর্তব্য, এইগুলো তুমি না মানলে সবচেয়ে বেশি তোমার শাস্তি হতে পারে বা তোমার জেল হতে পারে, কিন্তু এর এগেনস্টে তুমি কখনো কেস করতে পারবে না। মৌলিক কর্তব্য, তুমি যদি সংবিধানকে তুমি যদি জাতীয় পতাকাকে সম্মান না করো, তাহলে কে দেখতে পাচ্ছে যে তুমি সম্মান করছো না? তোমার মনের ভিতরে সম্মান থাকে না, তুমি মন থেকে জাতীয় পতাকাকে সম্মান করছো, তুমি মন থেকে নেতাজিকে সম্মান করছো না, তুমি মন থেকে সাপোজ দেখা গেল গান্ধীজিকে মানছো না, তাই জন্য তুমি গিয়ে সুপ্রিম কোর্টে তোমার নামে কেউ পোস্ট করতে পারবে? উত্তর হবে না। মানে মৌলিক কর্তব্য কখনো কিন্তু সংবিধানের একটা অংশ হতে পারে না। কি অংশ হতে পারে না? আদালত কর্তৃক, মানে তোমাকে অংশ তো নির্দেশমূলক নীতিও মৌলিক কর্তব্য, ভালো করে দেখবো, অংশ কিন্তু প্রস্তাবনা কিন্তু সংবিধানের অংশ নয়, কিন্তু রাজ্যের নির্দেশাত্মক নীতি আর মৌলিক কর্তব্য এটা কিন্তু সংবিধানের অংশ, কিন্তু প্রশ্ন বলেছে আদালত কর্তৃক কার্যকর নয়, মানে এর মধ্যে কোনটা তুমি আদালতে নিয়ে গেলে আদালত মানবে না। প্রশ্ন হচ্ছে মৌলিক কর্তব্য কখনো মানবে না। আর রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি কি? এটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, জনগণের মঙ্গলের জন্য রাষ্ট্র যেটা মানে ঠিক করবে এটা। তাই রাজ্যের যে জনগণের মঙ্গলের যে নীতি, এই নীতির এগেনস্টে গিয়ে তুমি কখনো সুপ্রিম কোর্টে গিয়ে বা কোনো রকম ভাবে আদালতে গিয়ে কেস করতে পারবে না। তাই এই যে তিনটে কথা আমি বললাম, এই তিনটেই আদালতে গেলে তুমি কখনো কেস করতে পারবে না। তাই উত্তর হবে অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে উপরের সবকটি। নেক্সট, পরের কোশ্চেন, সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় কোন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে? সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় কোন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে? দেখো দেখো সেই যেখানে ধারা বিষয়টা এলো, আমি একটা সংক্ষেপে তোমাদেরকে জেনারেল ভিউ দিই। দেখো, যখন আর্টিকেল 1 টু আর্টিকেল 4 সংবিধানের 1 থেকে 4 নম্বর ধারায় বলা হয়েছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, ইন্ডিয়ান মানে ভারত এবং তার যে বর্ডার যখনই আসছে তখনই তোমরা চলে যাবে পার্ট 1, এটা সংবিধানের পার্ট 1, এটা হচ্ছে ভারতের বর্ডার এবং ভারতের সীমানা। যখন আমরা পেয়ে আসছি আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11, মানে 5 থেকে 11 নম্বর ধারাতে কি বলা হয়েছে? সিটিজেনশিপ। সিটিজেনশিপ মানে কি? নাগরিকত্ব। আর্টিকেল সংবিধানে পার্ট 2 তে নাগরিকত্বের কথা বলা হয়েছে। যখন পার্ট 3 তে আমরা আসছি, আর্টিকেল নাম্বার 11 চলে গেল, মানে 12 থেকে 35, 12 থেকে 35 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকারকে বোঝানো হয়েছে আর্টিকেল 12 থেকে 35 পার্ট 3 তে। এবার পার্ট 4 এ যেটা আসছে আর্টিকেল 35 গেল, আর্টিকেল 36 টু আর্টিকেল 51, এটা কি বলা হয়েছে? ডিপিএসপি মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কি? পার্ট 4। ওকে, এবার আসছে, ভালো করে বোঝো, আমি বলেছিলাম 51 নম্বর ধারার পরেই আমাকে কি যোগ করা হয়েছিল? যোগ করা হয়েছিল 51 এ ধারায় মৌলিক কর্তব্য। তাই জন্য এখানে হয়েছে কি? ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্য, সেখানে এটা পার্ট, যেহেতু পরে সংশোধন করা হয়েছে, সেখানে পার্ট 4 এর আন্ডারেই রাখা হয়েছে, পার্ট 4 এ ধারায় সংশোধন করা হয়েছে কি? মৌলিক কর্তব্য। যখন আমরা আসছি পার্ট 4 গেল, এবার পার্ট 5 এর কথা যখন আমরা আসছি, আর্টিকেল 51 চলে গেল, মানে আর্টিকেল 52, আর্টিকেল 52 থেকে আর্টিকেল 151, আর্টিকেল 52 থেকে আর্টিকেল 151 পর্যন্ত বর্ণনা করা হয়েছে কেন্দ্রের সমস্ত কিছু। ইউনিয়ন, ইউনিয়ন মানে কি? কেন্দ্রের। এই কেন্দ্রের মধ্যে কে আছে? এক্সিকিউটিভ আছে, হ্যাঁ, মানে প্রেসিডেন্ট আছে, পার্লামেন্ট আছে, লেজিসলেটিভ পাওয়ার মানে প্রেসিডেন্টের ক্ষমতা আছে, অডিটর জেনারেল আছে, ইউনিয়ন জুডিশিয়ারি আছে, এগুলো সব 51 থেকে 151 নম্বর ধারায়। এবং পার্ট নম্বর 5, পার্ট 6 এর কথা যদি আমি বলি, আর্টিকেল নাম্বার 151 গেল না, আর্টিকেল 152 থেকে 237, এখানে বর্ণনা করা হচ্ছে, এটা গেল ইউনিয়ন মানে কেন্দ্র, এখানে স্টেটের, রাজ্যের সমস্ত আইনের কথা বলা হয়েছে। মানে কি? রাজ্য কি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কি কি পাওয়ার আছে, রাজ্যের যে বিধানসভা, বিধান পরিষদ, সেগুলোর কি ক্ষমতা, রাজ্যের যে হাইকোর্ট আছে, সাবঅর্ডিনেট কোর্ট আছে, সেখানে যে ক্ষমতা আছে, সেগুলো বলা হচ্ছে আর্টিকেল পার্ট 6। এখানে যে পার্ট 7, আমি একটু আগে মুছে দিই, পার্ট 7 যখন আমি কথা বলছি, পার্ট 7 এটা রিপিল, এটা তুলে দেওয়া হয়েছে। ওকে, পার্ট 7 তুলে ধরা হয়েছে আর্টিকেল 138, পার্ট 7 কবে? 138, ওকে, আর্টিকেল 1 নয় 238, সরি এখানে 238, সংবিধানের আর্টিকেল 238 তুলে দেওয়া হয়েছে কি? সংবিধানের সপ্তম সংশোধনী দ্বারা, সংবিধানের সপ্তম সংশোধনী দ্বারা আর্টিকেল 7 তুলে দেওয়া হয়েছে, এবং এটার থেকে জেনারেলি কোশ্চেনও আসে না।
আর্টিকেল পার্ট 7 গেল। পার্ট 8 কি বলা হয়েছে? ইউনিয়ন টেরিটরিজ। ইউনিয়ন টেরিটরিজ যে বিভিন্ন আমাদের বাউন্ডারি আছে না, এই বাউন্ডারি রিলেটেড বা তোমার ওই ছোট ছোট যে দ্বীপ বা ইত্যাদি আছে সেগুলোকে নিয়ে বলা হয়েছে ইউনিয়ন টেরিটরিজ। আর্টিকেল 239 to 242। আর্টিকেল 9 ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। আর্টিকেল 9 হচ্ছে কি? পঞ্চায়েত। আর্টিকেল 9 কি? পঞ্চায়েত। এখান থেকে প্রশ্ন আসবেই। আর্টিকেল 9 হচ্ছে পঞ্চায়েত। 243 টু 243 আই থিঙ্ক ও ধারা, 243 থেকে 243 ও ধারায় আছে হচ্ছে পঞ্চায়েত। বলো। কোঅপারেটিভ সোসাইটি 243 ZH টু 243 ZD। কোঅপারেটিভ সোসাইটির কথার অর্থ হচ্ছে এই যে ছোট ছোট যে সংগঠন হয় না, দল সমিতি ইত্যাদি হয় না, সেগুলোকে বলা হয় 243। যে ছোট ছোট গ্রাম অঞ্চলে আগেরকার দিনে এখনো দেখতে পাওয়া যায় ছোট ছোট দল হয়, সংগঠন হয়, এগুলোকে বলা হয় কোঅপারেটিভ সোসাইটি। ওকে। আর্টিকেল পার্ট 10 ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে SC/ST মানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব। এই শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব আর্টিকেল 244 এবং 244A ধারায় বর্ণনা করা হয়েছে কি? শিডিউল SC/ST। ওকে। যেটা পার্ট 11 কি বর্ণনা করা হয়েছে? আর পার্ট 11 হচ্ছে লেজিসলেটিভ রিলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফাইন্যান্সিয়াল। হ্যাঁ, লেজিসলেটিভ, পার্লামেন্টারি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফাইন্যান্সিয়াল, এই তিনটে জিনিসই বলা হচ্ছে 245 টু 263 এই পর্যন্ত ধারাতে। এবার আর্টিকেল আমরা কত পার্ট 11 এবার চলে আসছে সেই যে তাহলে করছি করিয়ে দিয়ে। পার্ট 12 কি আছে? ফাইন্যান্স আছে, প্রপার্টি আছে, কন্ট্রাক্ট, সুইটস মানে টোটাল যে ফাইন্যান্স, রাইট টু প্রপার্টি, এই যে সমস্ত কিছু ধারা, এই সব কিছু হচ্ছে 264 আই থিঙ্ক 264 টু 300। ওকে, 300 এ ধারা পর্যন্ত। কেন 300 এ লিখলাম? আমি বলেছিলাম আগে মৌলিক অধিকারের লিস্টে ছিল তোমার সম্পত্তির অধিকার। ওকে, সম্পত্তির অধিকার। কিন্তু কেসটা কি হয়, যখন ইন্ডিয়া গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় রেল লাইন পাতা আরম্ভ করলো, রাজ্য সড়ক বানাতে শুরু করলো, তখন কি হয়, অনেক লোক জমি দিতে চাইছিল না। যখন অনেক লোক জমি দিতে চাইছিল না, তখন তারা কি করতো, সোজা সুপ্রিম কোর্টে কেস টুকে দিত গভর্নমেন্টের নামে। কারণ কি, আমাদের নিয়ম অনুযায়ী বলা হচ্ছে তোমার যদি কোনোভাবে আর্টিকেল 11 টু আর্টিকেল 35 এর মধ্যে কোনো ধারা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তুমি ডিরেক্টলি সুপ্রিম কোর্টে মামলা করতে পারবে। যদি আর্টিকেল 11 টু আর্টিকেল 35 এর মধ্যে তোমার না পড়ে, তখন তুমি কি করবে? তখন তুমি প্রথমে তোমার মামলা করতে হবে রাজ্যের সাবঅর্ডিনেট কোর্টে, রাজ্যের সাবঅর্ডিনেটের কোর্টের পরে রাজ্যের হাইকোর্টে মামলা করতে হবে, হাইকোর্টের পরে তোমাকে যেতে হবে সুপ্রিম কোর্টে। মানে এই তুমি সোজা গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে পারবে না। কিন্তু তোমার যদি আর্টিকেল 11 টু আর্টিকেল 35 এর মধ্যে কখনো আর্টিকেল 11, সরি বারবার 11 কেন বলছি, আর্টিকেল 14 টু 35, আর্টিকেল 14 টু আর্টিকেল 35 এর মধ্যে তোমার কাছ থেকে কোনো ধারা কেড়ে নেওয়া হয়, তখন তুমি ডেফিনেটলি নিঃসন্দেহে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে পারো। কেন? কারণ এটা তোমার মৌলিক অধিকার। যেহেতু সেই সময় রাস্তা নেওয়ার সময় সম্পত্তি ছিল, সেই সময় মৌলিক অধিকার, তখন গভর্নমেন্টের নামে অনেক কেস জমা পড়েছিল সুপ্রিম কোর্টে, যেটা সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করতে পারছিল না। তখন পার্লামেন্টে বিল আসে, সংশোধনী বিল। সেই সময় কংগ্রেস সরকার কি করে, সংশোধনী বিল আনে যে এবার থেকে কখনো সম্পত্তি মৌলিক অধিকারের লিস্টে থাকবে না। কি করতে হবে, সম্পত্তি হয়ে যাবে আইনি অধিকার। আইনি অধিকার মানে কি, যে জমি কিনে যে জমির মালিক জমি তার, সুতরাং কি হবে, এটা আইনি অধিকার। এবং সেই কারণে এই মৌলিক অধিকার থেকে সেটা কেড়ে তুলে নিয়ে গিয়ে আর্টিকেল 300A ধারায় ঢুকিয়ে দেওয়া হয়। আর্টিকেল 300A ধারায় যে নামটা করা হয় তার নাম হচ্ছে রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি মানে যখন বাবার সম্পত্তি ছেলের নামে ট্রান্সফার করা হয়, সেই নিয়ে যে বিবাদ হয়, সকল বিবাদ আর্টিকেলের ধারা 300A তে চলে আসে। ওকে, নেক্সট পার্ট 13 এর তারপরে দেখো আর্টিকেল পার্ট যে 13, যে 13 নম্বর পার্ট আছে, সেখানে ট্রেড অ্যান্ড কমার্স। হ্যাঁ, যে এটা ইম্পর্টেন্ট নয়, এগুলো 301 থেকে আই থিঙ্ক 307 পর্যন্ত ট্রেড, ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। ওকে, এবার আর্টিকেল পার্ট 14 এর কথা যদি বলি, এটা হচ্ছে সার্ভিস। হ্যাঁ, এটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে। ওকে, সার্ভিসের ক্ষেত্রে কার, কেন্দ্র সরকারের চাকরি এবং রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে। এবং সার্ভিসের কথা যদি আসি, আর্টিকেল 308 টু আর্টিকেল 314, আর্টিকেল 308 থেকে আর্টিকেল 314 পর্যন্ত। এবার আসে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, মানে রাজ্য সরকারের যে চাকরিগুলো, এই পাবলিক সার্ভিস কমিশনের কাজ হচ্ছে
রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কোন জায়গায় কত ভ্যাকান্সি আছে এটা খুঁজে বার করে রাজ্য সরকারকে জানানো এবং রাজ্য সরকারকে জানিয়ে সেই জায়গাগুলোতে নতুন চাকরির ভ্যাকান্সি নিয়োগ করা, যেটা হচ্ছে আর্টিকেল 3152, আর্টিকেল 323, আর্টিকেল 315 থেকে আর্টিকেল 323 নম্বর পর্যন্ত বলা হয়েছে। আর্টিকেল 14A তে বলা হয়েছে ট্রাইব্যুনালস, যেটার কোনো ভূমিকা নেই এবং যেটা জানারও প্রয়োজন নেই আমাদের এই এক্সামের ক্ষেত্রে। আর্টিকেল পার্ট 15 ভীষণ ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয়েছে ইলেকশন। ওকে, ইলেকশন, ইলেকশন মানে নির্বাচন। 15 নম্বর পার্টে বলা হয়েছে নির্বাচন এবং ধারা 324 টু 329 এই ধারাটা মনে রাখবে। 324 থেকে 329 নম্বর ধারাতে সংবিধানের আমাদের নির্বাচনের কথা বলা হয়েছে। ওকে, আর্টিকেল 60 পার্ট 16 এ বলা হয়েছে কি কিছু ক্লাস, কিছু সমাজের নিম্নবর্গীয় শ্রেণী আছে, এসসি এসটি ওবিসি, এসসি এসটি তো বেড়ে গেল, হচ্ছে ওবিসি এবং ছোট ছোট যে সাঁওতাল ইত্যাদি যে ক্লাস আছে তাদের কথা বলা হয়েছে। আর্টিকেল 17 এ বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ। ওকে, ল্যাঙ্গুয়েজ, LNG ল্যাঙ্গুয়েজ, আর্টিকেল ল্যাঙ্গুয়েজ কত 343 টু 351 পর্যন্ত। এবার আর্টিকেল 17 গেল। 18 আর্টিকেল পার্ট 18 এ আছে তোমার কি আর্টিকেল 352, তার মানে হচ্ছে এমার্জেন্সি, আপৎকালীন অবস্থা আছে পার্ট 18। প্রশ্ন বারবার বলছি ধারা এবং পার্ট থেকে আসবে। 18 নম্বর পার্টে বা 18 নম্বর অংশে কি আছে, এমার্জেন্সি। এমার্জেন্সি আছে 3 প্রকার, সে 352 টু 360 ধারা। 352তে আছে স্টেট এমার্জেন্সি, সরি ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় আপৎকালীন অবস্থা। আর্টিকেল 356 যেটাকে বলা হয় রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল, রাজ্য আপৎকালীন অবস্থা। আর্টিকেল 360 যেটার কথা আমি বলছি সেটা হচ্ছে তোমাদের অর্থনৈতিক জরুরিকালীন অবস্থা বা তোমরা বলতে পারো এটা অর্থনৈতিক এমার্জেন্সি বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এটা গেল হচ্ছে আমাদের আর্টিকেল 18, পার্ট 18। পার্ট 19 এর কথা যদি আমি বলি, সেখানে আছে তোমার মিসলেনিয়াস কিছু কথা, যেখানে ছোট ছোট কোনো ধারা সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল 20টাই, এই পার্ট 20টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সংবিধানের সংশোধন। সংবিধানের সংশোধনটা ইম্পর্টেন্ট, ধারা মনে রাখবে 368। বর্তমানে এটা ভীষণ নিউজে আছে, এক্সাম আসতে পারে। আর্টিকেল 368 ধারা অনুসারে সংবিধানের সংশোধন করা হয়। আর পার্ট 21-এ বলা হয়েছে কি টেম্পোরাল, ট্রানজিশনাল, স্পেশাল প্রভিশনস, কিছু স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে। আর লাস্ট পার্ট আর্টিকেল পার্ট নম্বর 22-এ কি বলা হয়েছে, টাইটেল, শর্ট নাম, টেক্সট, ল্যাঙ্গুয়েজ, যে ছোট ছোট জায়গা। আর্টিকেল 395, আর্টিকেল 393 থেকে এই যে 395 নম্বর আর্টিকেল, এই 395 নম্বর আর্টিকেলটাই আমাদের হচ্ছে লাস্ট আর্টিকেল, যেখানে আমাদের সংবিধান শেষ হয়। যদি সংবিধানের আর্টিকেলের কথা বলি সংক্ষেপে, তাহলে একটা কথা জেনে রাখবে, যখন সংবিধান এর কথা উঠছে তখন সংবিধানের 22টা পার্ট আছে, 22টা পার্ট আছে, আর 395টা আর্টিকেল আছে, আর 8টা শিডিউল আছে, 8টা শিডিউল আছে। এটা যখন সংবিধান রচনা করা হয়। কিন্তু বর্তমানের কথা যদি বলি, প্রেজেন্টলি যদি কথা বলি, বর্তমানে আছে 25টা পার্ট, 395 মতান্তরে 448, 448টা ধারা, আর শিডিউল আছে 4টে শিডিউল আরো যোগ হয়েছে 12টা। ওকে, আগে ছিল 22টা পার্ট, বর্তমানে 25টা পার্ট, আগে ছিল 395 আর্টিকেল, এখন 448 আর্টিকেল, আগে 8টা শিডিউল, এখন 12টা শিডিউল আছে। ওকে, আবার বলি সংবিধান গ্রহণ কখন করা হয়। ভারতের সংবিধান গ্রহণ করা হয় 26 নভেম্বর 1949 সংবিধান গ্রহণ করা হয়। সংবিধান কার্যকর কখন করা হয়, 26শে জানুয়ারি 1950। প্রশ্ন হচ্ছে কেন কার্যকর করা হয়, এতদিন কেন এরা অপেক্ষা করছিল কার্যকর করতে, কারণ 26শে জানুয়ারি 1929, 26শে জানুয়ারি 1929 সালে কি হয়েছিল, ভারত প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছিল জাতীয় পতাকা তুলে রাভি নদীর তীরে কংগ্রেসের লাহোর অধিবেশনের সময়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়, যদিও সংবিধান গ্রহণ করে নিয়েছিল 26শে নভেম্বর। কোশ্চেনটা আসে, সংবিধান যখন রচনা করা হয় তখন কটা সেশন মানে কটা অধিবেশন করা হয়েছিল, টোটাল 11টা অধিবেশন করা হয়েছিল। টোটাল কত টাকা সংবিধান রচনার জন্য খরচ হয়েছিল, অনেক সময় আসে 63,96,729 টাকা। যদি প্রশ্ন আসে টোটাল সংবিধানের খসড়া বা ড্রাফট
রচনা করতে কতদিন লেগেছিল? 114 দিন। আর টোটাল কমপ্লিট করতে সংবিধান কতদিন লেগেছিল? 165 ডেজ, 165 দিন। এগুলো শর্ট নোট হিসাবে মুখস্থ রেখো, এগুলো ইম্পর্টেন্ট। আর সংবিধানের যে গণপরিষদ গঠন করা হয়েছিল, সেই গণপরিষদের চেয়ারম্যান কি ছিল? মানে যে খসড়া কমিটি, সংবিধানের যে খসড়া কমিটি গঠন করা হয়েছিল, সেই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? ডক্টর B.R. আম্বেদকর। আর গণপরিষদের যে সভাপতি ছিল সে কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল কে? আবার বলি, সেশন কতগুলো অধিবেশন হয়েছিল? 11টা অধিবেশন হয়েছিল। খরচ হয়েছিল 63,96,729 টাকা। ড্রাফট মানে খসড়া বা রাফ সংবিধান তৈরি করতে 114 দিন লেগেছিল। আর টোটাল কমপ্লিট অধিবেশন সংবিধান রচনা করতে 165 দিন লেগেছিল। ওকে, আশা করি এর থেকে বেশি আমাদেরও জানা লাগবে না। তারপরের কোশ্চেন দেখো, আমরা চলি। দেখো কোশ্চেন নাম্বার 17, যে ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার কথা বলা হয়েছে? ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচারের কথা বলা হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমাদের কোশ্চেনটাও ভীষণ ইজি। ভারতের সংবিধানের প্রস্তাবনা থেকে আমি অনেক কিছুই বলেছি, এটা আশা করি পারা উচিত। বলো। দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অর্থাৎ সবগুলি ন্যায় বিচারের কথাই বলা হয়েছে। কি বলেছি আমরা? আমরা বলেছিলাম 3 প্রকার নয়, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল। এই 3 প্রকার ন্যায়ের কথা বলা হয়েছে কিসের? ভারতের সংবিধানের প্রস্তাবনায়। বারবার মনে রাখবি, ভারতের সংবিধানের প্রস্তাবনায় এই 3 প্রকার ন্যায় বলা হয়েছে। কি কি? সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল। এবার যদি ভারতের সংবিধানের প্রস্তাবনার কথা আমি যদি বলি, এই প্রস্তাবনায় কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকে। প্রথম ওয়ার্ড হচ্ছে সোভারিজেন। সোভারিন মানে কি? সার্বভৌম। ওকে, সার্বভৌম। এই সার্বভৌম শব্দটার অর্থ কি? সার্বভৌম শব্দটার অর্থ হচ্ছে, আগে সবার আগে বলি, ইন্ডিয়া সোভারেন কবে হয়? ইন্ডিয়া সোভারেন হয় 26 জানুয়ারি 1950। 1950 সালের 26শে জানুয়ারি ভারত একটা সোভারেন কান্ট্রি হয়। প্রশ্ন হচ্ছে, সোভারেন কান্ট্রি হওয়ার প্রয়োজন কেন হয়েছিল? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন দু প্রকার স্বাধীনতা বিভিন্ন কলোনিয়াল দেশকে দেওয়া হয়েছিল। মানে এতটাই ভারত বিভিন্ন দেশের তত্ত্বাবধানে ছিল যে স্বাধীনতা দেওয়া শুরু করে বিভিন্ন শক্তিশালী দেশগুলো। একটা হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস, আর একটা হচ্ছে সোভারেন স্ট্যাটাস। ডোমিনিয়ন স্ট্যাটাস কি? ব্রিটিশরা বলে কিছু কিছু দেশে গিয়ে যে সেই দেশ থেকে ব্রিটিশ যে সেনা সেটা তুলে নেওয়া হবে, কিন্তু সেই দেশটা ব্রিটিশ রানীর তত্ত্বাবধানে থাকবে, এবং ব্রিটিশরা মানে সেই দেশ সবকিছু করতে পারবে, কিন্তু সেই দেশে যদি কোনো আইন, যদি কোনো ব্যবসা, যদি কোনো পলিসি, যদি কোনো ল নিয়ে আসতে হয়, তাহলে ব্রিটেনের পারমিশন লাগবে। এই প্রকার যে স্বাধীনতা, এটাকে বলা হয় ডোমিনিয়ন স্ট্যাটাস। আমরা ইতিহাস পড়েছি এবং জানি ভারতকেও ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয়েছিল, কিন্তু ভারত ডোমিনিয়ন স্ট্যাটাস স্বীকার করেনি। কারণ কি? ব্রিটিশ সেনারা চলে গেলেও আলটিমেটলি ভারত কি থাকবে? ব্রিটিশ রানীর আন্ডারেই থাকবে। এটা হচ্ছে ডোমিনিয়ন। আর সোভারেন মানে কি? এখানে অল টাইপস অফ ফ্রিডম দেওয়া হবে। এখানে কি? সমস্ত স্বাধীনতা দেওয়া হবে। অল টাইপস অফ ফ্রিডম, সমস্ত প্রকারের স্বাধীনতা দেওয়া হবে। ওকে, সোভারেন শব্দটা ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। আর একটা জিনিস কি? ভারতের আর একটা হচ্ছে সোশ্যালিস্ট। ওকে, সমাজতান্ত্রিক দেশ। সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক দেশ। প্রশ্ন হচ্ছে, সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক কথাটা বা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 42তম সংবিধান সংশোধন, যেটা 1976 সালে করা হয়েছিল, যে 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন নামেও ডাকা হয় বা ইন্দিরা কনস্টিটিউশন নামেও ডাকা হয়, এটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে যোগ করা হয়। ওকে, প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান যে সোশ্যালিস্ট, ইন্ডিয়ান যে সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রকে বলা হয় কি? গান্ধীয়ান সোশ্যালিস্ট। ওকে, গান্ধীয়ান সোশ্যালিস্ট, অর্থাৎ আমরা মহাত্মা গান্ধীর যে সমাজতান্ত্রিক ধারণা, তার আন্ডারে এই শব্দটা, সোশ্যালিস্ট শব্দটা যোগ করেছি। যদি বলি গান্ধীয়ান সোশ্যালিস্টের কথা, গান্ধী বলেছেন 6 প্রকার কুপ্রথা আমাদের দেশ থেকে তাড়িয়ে ফেলতে হবে, 6টা ইভেল দূর করতে হবে। কি কি?
এক নম্বর আছে প্রভার্টি মানে দারিদ্রতা, 2 নম্বর হচ্ছে মাল নিউট্রিশন মানে অপুষ্টি, মানে যে খেতে না পেয়ে মারা যাচ্ছে, এটা আমাদের দেশ থেকে তাড়াতে হবে। 3 নম্বর বলছে ডিসক্রিমিনেশন, ভেদাভেদ, একে মানুষ অন্য মানুষকে যেন নিচু চোখে না দেখে। 4 নম্বর আছে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা, এটা দূর করতে হবে। 5 নম্বর হচ্ছে ইগনোরেন্স, অজ্ঞতা দূর করতে হবে। আর 6 নম্বর আছে ইনইকুয়ালিটি মানে অসাম্যতা। এই কটা যে ইভেল, এই যে এগুলো দূর করার লক্ষ্য নিয়ে ভারতের সংবিধানে সমাজতান্ত্রিক শব্দটা 42তম সংবিধান সংশোধনীতে 1976 সালে যোগদান করা হয়। এইটাই বলা হয় গান্ধীয়ান প্রিন্সিপাল। যদি বলে ভারত কোন আন্ডারে চলে, এটা হচ্ছে গান্ধীয়ান প্রিন্সিপালের পরে। প্রশ্ন হচ্ছে ভারত সেকুলার কান্ট্রি, আর একটা হচ্ছে ভারত ডেমোক্রেটিক কান্ট্রি, আর হচ্ছে রিপাবলিক কান্ট্রি। এই ওয়ার্ডগুলো তোমাদের কম বেশি মনে রাখতে হবে। যদি বলি জাস্টিসের কথা, যেটা এই প্রশ্নে ছিল, জাস্টিস 3 প্রকার দেওয়া হয়, সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল কথা। যদি বলি লিবার্টি, লিবার্টি মানে স্বাধীনতা, স্বাধীনতা কত রকমের আছে, আমাদের টোটাল স্বাধীনতা আছে 5 প্রকার। কি কি? থট, চিন্তার স্বাধীনতা, এক্সপ্রেশন, ব্যক্তি করার স্বাধীনতা মানে আমাদের মনে যেটা আছে আমরা আরামে বলতে পারবো কারোর ভয় ছাড়াই। বিলিভ, তুমি যে জিনিসটা বিশ্বাস করো সেই বিশ্বাসের স্বাধীনতা। ফেইথের স্বাধীনতা। আর ওয়ার্শিপ, তুমি যে কোনো ধর্মেই হোক না কেন তুমি সেটা নির্দ্বিধায় সেই ধর্মের পূজার্চনা করতে পারো। টোটাল 5 প্রকার স্বাধীনতা আমাদের দেওয়া হয়েছে। লিবার্টি গেল। এবার ইকুয়ালিটি, আমাদের 3 প্রকার সাম্য, ইকুয়ালিটি মানে সাম্যতা, 3 প্রকার সাম্যতার কথা বলা হয়েছে। কি কি? এক হচ্ছে সোশ্যাল, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল, আর একটা হচ্ছে পলিটিক্যাল। মনে রাখবে জাস্টিসও 3 প্রকার আর ইকুয়ালিটিও 3 প্রকার। ওকে, ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ববোধ 2 প্রকার, একটা হচ্ছে ডিগনিটি আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি, যেটা আসে না কিন্তু প্রশ্ন হচ্ছে জাস্টিস কত প্রকার, উত্তর হচ্ছে 3 প্রকার। কি কি? সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল। যদি বলে লিবার্টি বা স্বাধীনতা কত প্রকার, উত্তর হবে 5 প্রকার। থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ আর ওয়ার্শিপ। কখনোই জিজ্ঞেস করবে না নিম্নলিখিত কোনটি, উত্তর হবে যে ক প্রকার লিবার্টি বা স্বাধীনতা দেওয়া হয়, উত্তর হবে 5 প্রকার। ইকুয়ালিটি বা সাম্যতা কত প্রকার, 3 প্রকার, সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল, এই 5 প্রকার দেওয়া হয়। ওকে, দেখো সেই যখন কেসের কথা এলো এই সংবিধানের, হ্যাঁ সংবিধানের যখনই প্রিম্বেলের কথা এলো, এখানে দুটো কেস হয়। একটা হচ্ছে বেরুবেরি কেস, আর একটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। ওকে, কেশবানন্দ ভারতী কেস। বেরুবেরি কেস যেটা করা হয়েছিল, সে বেরুবেরি কেস হয়েছিল 1960 সালে। আর কেশবানন্দ ভারতী কেস যেটা করা হয়েছিল 1973 সালে করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে বেরুবারি কেসে বলা হয় যে সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতের যে সংবিধান, সেই সংবিধান কখনোই ভারতের যে প্রিম্বেল মানে সংবিধানের যে প্রস্তাবনা, সেটা কখনোই সংবিধানের পার্ট নয়। আর কেশবানন্দ ভারতী যে কেস, এই কেশবানন্দ ভারতী কেসে বলা হয় ভারতের যে সংবিধানের প্রস্তাবনা, এই সংবিধানের প্রস্তাবনাটি অবশ্যই সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। আবার বলি, বেরুবেরি কেসে বলা হয় ভারতের সংবিধানের প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। কেশবানন্দ ভারতীতে বলা হয় ভারতের সংবিধানের প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশ। ওকে, এই দুটো কেস গুলিয়ে ফেলবে না, দুটো কেসের রায় পরীক্ষায় বারবার এসছে। এবার হচ্ছে ভারতের সংবিধান কোন প্রকার ন্যায়, সবগুলি ন্যায়ের কথাই বলা হয়েছে। জাতীয় ঐক্য এবং সংহতি, ওকে, ইন্টিগ্রিটি, হ্যাঁ, এইগুলো ভারতের সংবিধানের কোথায় যুক্ত করা হয়েছে, ভারত জাতীয় ঐক্য এবং সংহতি এগুলি কোথায় যুক্ত করা হয়েছে? আনসারটা কি হবে? আমি আবার বলেছিলাম একটা কথা, ইন্টিগ্রিটি, ফ্র্যাটার্নিটি, এই যে কথাগুলো, একতা, সংহতি, এগুলো হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে। নেক্সট পরের কোশ্চেন হচ্ছে নিচের কোনটি সঠিক? প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশ নয়, প্রস্তাবনা সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে, সংবিধান রচয়িতাদের মনোভাব এবং দর্শনটি ব্যাখ্যা করে প্রস্তাবনা, আর উপরের সবকটি। দেখো ডেফিনেটলি উপরের সবকটি হবে, কারণ সংবিধান প্রস্তাবনা হচ্ছে সংবিধানের অংশ নয়, কারণ এটা আমরা রায়, সুপ্রিম কোর্টের রায়ও বুঝতে পেরেছি, এবং সংবিধানের উপর প্রস্তাবনার উপর ভিত্তি করে তুমি কখনো কোর্টে মামলা করতেও পারবে না, সে কারণে সংবিধান প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশ নয়। এবার হচ্ছে সেকেন্ড হচ্ছে প্রস্তাবনা সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে, ডেফিনেটলি, কারণ সংবিধানে কি থাকবে সেটাই তো অবজেক্টিভ রেজলিউশনে জওহরলাল নেহরু বলেছিলেন, সে কারণে সংবিধান ব্যাখ্যায় ব্যবহার প্রস্তাবনা সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে, এটা ডেফিনেটলি রাইট। আর সংবিধান প্রস্তাবনা সংবিধান রচয়িতাদের মনোভাব বা দর্শন ব্যক্ত করে। প্রশ্ন হচ্ছে যারা যারা এই সংবিধান রচনার সময় ছিল, কে এম মুন্সি, ডক্টর বি আর আম্বেদকর, বেণুগোপাল রাও, এরা যারা ছিল, হ্যাঁ, এরা প্রত্যেকের যে ভারতের সংবিধানটা কেমন হবে এই যে মনোভাব,
এই মনোভাবটাই আমরা প্রস্তাবনা পড়লেই বুঝতে পারি। তাই জন্য ওপরের সবকটি কারেক্ট অ্যান্সার। তাহলে 19-এর অপশন নাম্বার ডি 20। কোন রাজ্যের সৃষ্টি অথবা রাজ্যের নাম বা সীমানার পরিবর্তন ভারতের পার্লামেন্ট করতে পারে কিসের দ্বারা? দেখো, আমরা এটা পরের ক্লাসে আরো ডিটেলসে জানবো, শুধুমাত্র এটা জেনে রাখো, কোন নতুন রাজ্যের সৃষ্টি, রাজ্যের নাম এবং পরিবর্তন কোন পার্লামেন্ট করতে পারে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। ওকে, সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কি করতে পারে? এগুলো করতে পারে। সংখ্যাগরিষ্ঠতা দু প্রকার, হ্যাঁ, এটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। আজকের ক্লাসে 20টা কোশ্চেনই, পরের ক্লাসে পরবর্তীটা আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের দিন আমরা নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, এবং সবচেয়ে ভালো পদ্ধতিতে ওটা আলোচনা করব তোমাদের কাছে। এখনো পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। ওখানে নিয়মিত পরীক্ষার আপডেট এবং সমস্ত পরীক্ষার প্র্যাকটিস প্লাস নোটস ওখানে আমি প্রোভাইড করি। তাতে তোমাদেরও অনেকটা সুবিধা হবে এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ওখানে তোমরা পেয়ে যাবে, পুরনো ভিডিও। প্লাস সবচেয়ে বড় যে প্রবলেমটা থাকে তোমাদের পরীক্ষার স্ট্র্যাটেজিগত প্রিপারেশন, সেটার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। তাতে তোমাদের সাথে আমার যোগাযোগটাও ঠিক থাকবে এবং তোমাদের এক্সামের প্রিপারেশন এবং মোটিভেশনও ঠিক সময় মতো চলবে। অঙ্কের কনসেপচুয়াল এবং সমস্ত কিছু সঠিকভাবে বোঝানোর জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট। ডিসক্রিপশানে তোমার লিঙ্ক পাবে নিচে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।